দেখ পিডিএফটা পাঠিয়েছি, পিডিএফটা খোল। হ্যাঁ স্যার বলছি। তুলিস তো যে চ্যাপ্টারটা করাবো, মানে এখন যে চ্যাপ্টারটা করছি এটা হচ্ছে তোদের তো অ্যাকাউন্টসের 4টে ইউনিট আছে, তার মধ্যে এটা সেকেন্ড ইউনিট, ঠিক আছে? সেকেন্ড ইউনিট করাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড ইউনিটের নাম কি? ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1। কি বললাম? সেকেন্ড ইউনিটের নাম ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1, ঠিক আছে? ইউনিটটার নাম ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1। এর আন্ডারে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে? তো এর মধ্যে এখন যে টপিকটা করাচ্ছি সেটা হচ্ছে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে? ডেবিট আর ক্রেডিটের রুলস করাবো, মানে ডেবিট আর ক্রেডিটের রুলস গুলো করাবো। তো চ, দেখ এখানে লেখা আছে রুলস অফ ডেবিট আর ক্রেডিট, পিডিএফটা দেখ। কি বললাম বুঝতে পারলি? তোদের যে অ্যাকাউন্টেন্সি যে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে যে 4টে ইউনিট আছে, ঠিক আছে? 4টি ইউনিটের মধ্যে আজকে সেকেন্ড ইউনিট করাচ্ছি। সেকেন্ড ইউনিটের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? সেকেন্ড ইউনিটের অনেকগুলো পার্ট আছে। কটা পার্ট আছে সেকেন্ড ইউনিটে? 1 2 3 4 5 6, 6টা পার্ট আছে। 6টা পার্টের মধ্যে আজকে 3 নম্বর পার্টটা করাচ্ছি। সেটা কি? রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে? রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ জার্নাল করতে যেগুলো কাজে লাগে, ঠিক আছে? জার্নাল করতে যেগুলো কাজে লাগে সেটা হচ্ছে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো দেখ এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে দেখ। সবাইকে পিডিএফ দিই, পিডিএফটা দেখ। প্রথমে লেখা আছে অ্যাকাউন্টিং গাইডলাইন, ঠিক আছে? অ্যাকাউন্টিং গাইডলাইন কি লেখা আছে? রুলস ফর ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে? তো অ্যাকাউন্টেন্সিতে দুটো ওয়ার্ড খুব ভাইটাল বেরিয়ে আসে, একটা ডেবিট কথা বেরিয়ে আসে আর একটা ক্রেডিট কথা বেরিয়ে আসে, ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি এর বাইরে চলে না, ডেবিট আর ক্রেডিট। ডেবিটকে আমরা শর্টে ডি আর দ্বারা ডিনোট করি, ডেবিটকে শর্টে ডি আর দ্বারা ডিনোট করি, আর ক্রেডিটকে শর্টে আমরা সি আর দ্বারা ডিনোট করি, ঠিক আছে? ডেবিট আর ক্রেডিট শর্টে ডেবিটকে ডি আর ক্রেডিটকে সি আর দ্বারা ডিনোট। ডেবিট হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি বললাম বুঝতে পারলি? কারণ পরীক্ষায় তো এমসিকিউ দিতে পারে যে ডেবিট কথাটা কোথা থেকে এসেছে, কোন ওয়ার্ড থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? ডেবিটাম। ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম। যখন এমসিকিউ করাবো না দেখবি সব এগুলো লেখা থাকে। কি বললাম? ডেবিট ওয়ার্ডটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড, ডেবিটাম থেকে এসছে। ডেবিটাম, DEBITUM, ডেবিটাম থেকে এসছে। ক্রেডিটও একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? এটা এটা কোথা থেকে এসছে? ক্রেডিয়ার, CREDER, এখান থেকে এসছে। তাহলে এখান থেকে এইটুকু পড়া খুব জরুরি, ঠিক আছে? এমসিকিউর জন্য খুব জরুরি। ডেবিট কথাটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম থেকে এসছে। আর ক্রেডিট কথাটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড ডেবিট, সরি, ক্রেডিয়ার থেকে এসছে, ঠিক আছে? এইটুকু পড়তে হবে, সেখান থেকে এইটুকু খুব জরুরি, ঠিক আছে? ডেবিট আর ক্রেডিটের আলাদা করে সেরকম কোনো মানে হয় কোনো জায়গায়, মানে কোনো একটা জায়গায় ডেবিটের মানে এটা, তো আর একটা জায়গায় ডেবিট মানে আলাদা হতে পারে। তো আমরা এক একটা টাইম মানে পার্ট বাই পার্ট ট্রানজাকশন দেখতে দেখতে বুঝবো কোথায় ডেবিট কোথায় ক্রেডিট, এটাই আমরা শিখছি না? টপিকটা কি বললাম, কি শিখবো? ডেবিট আর ক্রেডিট করার নিয়মাবলী, কোথায় ডেবিট করতে হয় কোথায় ক্রেডিট করতে হয়, নিয়ম। তো দেখ আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, অ্যাকাউন্টেন্সি করার দুটো রুল আছে। কটা রুল বললাম? দুটো রুল। কি কি রুল? একটাকে বলে গোল্ডেন রুল আর একটাকে বলে মডার্ন রুল। দেখ লেখা আছে ছোট ছোট করে দেখছি। প্রথমে লেখা আছে গোল্ডেন রুল, একটা লেখা আছে গোল্ডেন রুল, তারপর লেখা আছে মডার্ন রুল, দেখেছিস? তাহলে আমাকে যদি বলে অ্যাকাউন্টেন্সিতে আমাদের যে অ্যাকাউন্ট হয়, অ্যাকাউন্টস করা হয়, তো অ্যাকাউন্টস করার কটা রুল হয়? দুটো রুল, একটা গোল্ডেন রুল আর একটা মডার্ন রুল। গোল্ডেন রুলটাকে বলা হয় ব্রিটিশ অ্যাপ্রোচ। কি বললাম? গোল্ডেন রুলটাকে বলা হয় ব্রিটিশ অ্যাপ্রোচ। ব্রিটিশ অ্যাপ্রোচ নাম জানতে হবে। গোল্ডেন রুলের একটা নাম কি? ব্রিটিশ অ্যাপ্রোচ। আর মডার্ন রুলের একটা নাম কি বললাম? আমেরিকান অ্যাপ্রোচ। আমেরিকান অ্যাপ্রোচ। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? তাহলে গোল্ডেন রুলের নাম হচ্ছে ব্রিটিশ অ্যাপ্রোচ, আর মডার্ন রুলেরটা হচ্ছে কি? আমেরিকান অ্যাপ্রোচ। গোল্ডেন রুলের দিক থেকে অ্যাকাউন্টকে আমরা গোল্ডেন রুলের দিক থেকে অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশনটা আমরা দেখিয়ে দিই। এই যে একটু নিচের দিকে আয়, 1 নম্বর পাতার একটু নিচের দিকে দেখ। 1 নম্বর পাতা দেখেছিস তো? একটু নিচের দিকে, একদম লাস্টে 1 নম্বর পাতা দেখেছিস তো? এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্টস, দেখতে পাচ্ছিস? এগুলো চার্ট করে করা আছে। অ্যাকাউন্টসকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি আছে? একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়াল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। এটা কিন্তু গোল্ডেন রুলের দিক থেকে। গোল্ডেন রুলের দিক থেকে আমরা যে গোল্ডেন রুলের কনসেপ্টে আমরা ডিসকাশন করি, তখন বলবো অ্যাকাউন্টকে 3 ভাগে ভাগ করা। কি কি বললাম? একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়াল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে তো বুঝতে পারি কোনো পার্সন রিলেটেড থাকে, কোনো পার্সন ব্যক্তি সম্পর্কে থাকবে, তখন তাকে বলে পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মানে যেখানে কোনো অ্যাসেট সম্পর্কেও থাকবে, অ্যাসেট। রিয়াল মানে কোনো অ্যাসেট সম্পর্কেও থাকবে। আর নমিনাল অ্যাকাউন্ট তো
খরচ তো নাম শুনেছি, খরচ, ক্ষতি, আয়, ব্যয়, এই সমস্ত জিনিস থাকে, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। তাহলে তো কি বললাম, গোল্ডেন রুলের দিক থেকে অ্যাকাউন্টকে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়াল অ্যাকাউন্ট, একটা নমিনাল। এবার বলে স্যার মডার্ন রুলের দিক থেকে অ্যাকাউন্টকে কবে ভাগ করা যায়? একটু উপরের দিকে আয়, দেখ একটু উপরের দিকে আয়, দেখ এই যে লেখা আছে অ্যাকাউন্টস। মডার্ন রুলের দিক থেকে অ্যাকাউন্টকে 5 ভাগে ভাগ করা যায়। একটা কি লেখা আছে? এটা লেখা আছে, এটা লেখাচ্ছে আমি একটা শর্টকাট ট্রিক্স লিখে দিয়েছিলাম, ক্লিয়ার বলে একটা শর্টকাট ট্রিক্স লিখেছিলাম, ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। সি মানে কি? ক্যাপিটাল, এল মানে লাইবিলিটি, ই মানে এক্সপেন্সেস, এ মানে অ্যাসেটস, আর মানে রেভিনিউ। তো না পড়লেও হয়ে গেল। দেখ এখানে কি লেখা আছে? অ্যাসেটস ও আগে পরে দিয়েছে, বাট এটা মনে রাখাটা বেশি ইজি। অ্যাসেটস দিয়েছে, তারপর লাইবিলিটি দিয়েছে, ক্যাপিটাল দিয়েছে, এক্সপেন্সেস দিয়েছে, ওরা ইনকাম বলেছে, আমি রেভিনিউ বললাম। ইনকামেরই আরেকটা নাম রেভিনিউ, ইনকামেরই আরেকটা নাম রেভিনিউ। তাহলে বোঝা গেল। তাহলে তোদের কি শেখালাম? বেশি কিছু করাইনি। আমাদের অ্যাকাউন্টস করার দুটো রুল আছে, একটা গোল্ডেন রুল, একটা মডার্ন রুল। গোল্ডেন রুলকে বলা হয় ব্রিটিশ অ্যাপ্রোচ, মডার্ন রুলকে বলা হয় আমেরিকান অ্যাপ্রোচ। গোল্ডেন রুলের দিক থেকে অ্যাকাউন্টসকে কবে ভাগ করা যায়? 3 ভাগ করে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আর মডার্ন রুলের দিক থেকে অ্যাকাউন্টসকে 5 ভাগে ভাগ করে, ক্লিয়ার, CLEAR, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, রেভিনিউ। এইটুকু বললাম, আমি আর বেশি কিছু করিনি এখন। এইবার আমরা কি পড়বো? এবার আরো অনেক কিছু পড়বো, চিন্তা নেই, অনেক কিছু পড়বো। দেখ দেখ এখানটায় আমি বললাম কি, আমাদের টপিকটা কি শিখছি আজকে? ডেবিট আর ক্রেডিটের নিয়ম বলি। কি বললাম? ডেবিট আর ক্রেডিটের নিয়ম, রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। তাহলে দেখ মডার্ন রুলের ডেবিট ক্রেডিট একরকম, আবার গোল্ডেন রুলের একরকম। তো আমি প্রথমে গোল্ডেন রুলটা বলি। দেখ কি লেখা আছে? পার্সোনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছিস? দেখ পার্সোনাল অ্যাকাউন্ট কি লেখা আছে? দেখ একটা লেখা আছে ডেবিট, আবার লেখা আছে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট মুখস্থ রাখতে হবে, এখানে এমসিকিউ প্রচুর পড়ে পড়ে আসবে, ঠিক আছে? স্কুল খুললো এগুলো বল। ডেবিটটা কি বলবো? রিসিভার ইজ দ্য ডেবিট। কি বললাম? কি বললাম? রিসিভার ইজ দ্য ডেবিট। মানে আমি কার কথা বলছি? আমি গোল্ডেন রুলের কথা বলছি, আমি পার্সোনাল অ্যাকাউন্টটা বোঝাচ্ছি। পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট করার নিয়মটা কি আর ক্রেডিট করার নিয়ম কি? পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট করার নিয়ম হচ্ছে রিসিভার ইজ দ্য ডেবিট এন্ড গিভার ইজ দ্য ক্রেডিট। ছোট করে দেখ, এখানে ডেবিট লেখা আছে রিসিভার, ডেবিট লেখা আছে রিসিভার, আর ক্রেডিট লেখা আছে গিভার। ঠিক আছে? এটা পড়তে হবে, ঠিক আছে? মুখস্থ রাখতে হবে, রিসিভার ইজ দ্য ডেবিট এন্ড গিভার ইজ দ্য ক্রেডিট, মনে রাখতে হবে। হ্যাঁ, ভুলে গেলে চলবে না। রিসিভার ইজ দ্য ডেবিট, আরে কমন ব্যাপার। আজকে ধর তুই আমাকে 500 টাকা দিলি, তাহলে 500 টাকা আমি রিসিভ করলাম, আমি ডেবিট হয়ে গেল। মানে বুঝতে পারছিস তো? মানে আমি ডেবিট না, মানে ধর আজকে তুই আমাকে 500 টাকা দিলি, তার মানে কি একজন রিসিভ করলো তো একজন তো দিল। তো ওটাই বলছে, রিসিভার ইজ দ্য ডেবিট এন্ড গিভার ইজ দ্য ক্রেডিট। কিন্তু মানে যখন ডেবিট ক্রেডিটের রুল বোঝানো হবে তো একটু অন্যভাবে বুঝবো, বাট তোকে মাথায় রাখতে হবে পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের নিয়মটা কি? রিসিভার ইজ দ্য ডেবিট, ঠিক আছে? রিসিভার মানে বুঝিস তো, একজনকে দেয় আর একজন নেয়। ধর আজকে আমি তোকে 10 টাকা দিলাম, তাহলে আমি দিলাম তুই নিলি, তাহলে এটা কিন্তু বলে রিসিভার আর গিভার। ঠিক আছে? রিসিভার ইজ দ্য ডেবিট এন্ড গিভার ইজ দ্য ক্রেডিট। ঠিক আছে? তো মনে রাখতে হবে রিসিভার আর গিভার। রিয়াল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের নিয়মটা কি? দেখ লেখা আছে, বাংলায় যদি বলি এত শর্ট, মানে সোজা ভাষায়, যা আসবে তাই ডেবিট, যা আসবে তাই ডেবিট, আর যা যাবে তাই ক্রেডিট। লেখা আছে, দেখ ডেবিটটা কি লেখা? হোয়াট কামস ইন ডেবিট। ডেবিটটা কি? হোয়াট কামস ইন, যা আসবে। আর ক্রেডিটটা কি? হোয়াট গোজ আউট, যা যাবে তাই ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্টটা কি বলে ডেবিট ক্রেডিটের নিয়ম? যত খরচা সব ডেবিট, আর যত আয় তত ক্রেডিট। বুঝতে পারলি তো কি বললাম? এখানটায় একটু ভুল লেখা আছে, বইতেই ভুল লিখেছে। এটা হবে ইনকাম এন্ড গেটস। হ্যাঁ, কি বললাম বুঝতে পারলি তো? নমিনাল অ্যাকাউন্টে একটু ভুল লেখা ছিল ওখানটা। ডেবিটটা হবে এক্সপেন্সেসটা ডেবিট, যত রকমের খরচা ডেবিট, আর যত রকমের আয় ক্রেডিট। দেখ এত সুন্দর করে পড়ে নি। গোল্ডেন রুলের নিয়মটা কি ছিল? গোল্ডেন রুল 3 ভাবে করা যায়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়াল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিটের নিয়ম কি? রিসিভার ইজ দ্য ডেবিট এন্ড গিভার ইজ দ্য ক্রেডিট। রিয়াল অ্যাকাউন্টের রুলটা কি? হোয়াট কামস ইন ডেবিট এন্ড হোয়াট গোজ অফ ক্রেডিট। ঠিক আছে? আর নমিনাল অ্যাকাউন্টের নিয়মটা কি? এক্সপেন্সেস এন্ড লসেস ইজ দ্য ডেবিট, ইনকাম এন্ড গেইনস ইজ দ্য ক্রেডিট। এটা পড়তে হবে, যেটা পড়তে হবে তোকে বলে দিলাম, পড়তে হবে এটা, এটা তোকে পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা, আর কি? এটা কোনটা নিয়ম বললাম? গোল্ডেন রুল। মডার্ন রুলের নিয়মটা কি বললাম? মডার্ন রুলের নিয়মটা কি বললাম? তাকে এখানে সুন্দর করে লেখা আছে, এখানে তো লেখা আছে, দেখ এখানে তো লেখা আছে এত সুন্দর ভাবে। আমি তোকে বলে দিচ্ছি কিভাবে তোকে লিখতে হবে, মানে জার্নাল করার সময় এটা মনে রাখলে বেশি ইজি। ওখানে তো লেখা আছে, দেখ কত মনে রাখাচ্ছে, CL আর আর। কি লিখলাম? CL, কি লিখলাম? এই তো CL আর মানে বুঝতে পারছিস? CL আর কোনটা? ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ। এটা হচ্ছে বাড়ছে আর এটা হচ্ছে কমছে। তাহলে কি বুঝতে পারলি? এইগুলো যদি বাড়ে তখন ক্রেডিট,
ঠিক আছে? এইগুলো সুন্দর করে মনে রাখবে, যদি বা তুমি মুখস্থ করতে হবে না। এইগুলো পারলে মানে CLR, এগুলো পারলে কি হবে? অলওয়েজ, কোনোদিন চেঞ্জ, জীবনে কোনোদিন চেঞ্জ হবে না। এইগুলো পারলে ক্রেডিট, আর কমলে এগুলো। CLR হয়ে গেল, আর বাকি দুটো আর কি ছিল? ERA। এই দুটো বাড়লে হবে ডেবিট, আর এই দুটো কমলে হবে ক্রেডিট। ওখানে এটাই লেখা আছে। ওরা কি লিখেছে? ওরা ক্যাপিটালটা আলাদা করে লিখেছে, সব আলাদা করে লিখেছে, তো একবারই তো হয়ে গেল কাজটা, ক্যাপিটাল না, বুঝতে পারলো না? এটা আবার বেশি ইজি, আমরা যখন জানলাম তাদের প্রথম থেকে যখন আরম্ভ করি তখন এগুলো করেছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল, তাহলে বুঝতে পারলি ওখানটায়, ওখানে এটাই লেখা ছিল। তাহলে এত অব্দি বোঝা গেল কি কি থিওরি পড়া হলো এখানে, দেখ। এবার তুই বলি স্যার এখানে কি কি লেখা আছে পড়ুন, আরে দেখ না কি লেখে, যা যা বললাম সেটাই লেখা আছে। পার্সোনাল অ্যাকাউন্ট কি লেখা আছে? ডেবিট ইজ দ্য রিসিভার আর ক্রেডিট ইজ দ্য গিভার, ওই কথাই লেখা আছে। রিয়াল অ্যাকাউন্ট কি লেখা আছে? ডেবিট হোয়াট কামস ইন, আর এটা হোয়াট গোজ আউট, ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে এক্সপেন্সেস অ্যান্ড লসেস, আর ক্রেডিট হচ্ছে ইনকাম অ্যান্ড গেইনস, একই কথা লেখা আছে। ও যেটা বললাম সেইগুলোই লিখেছে। এবার মডার্ন অ্যাকাউন্ট কি লেখা আছে দেখ, অ্যাসেট অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল মানে প্রপার্টরশিপ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, ইনকাম আর রেভিনিউ, পাঁচটা অ্যাকাউন্ট লেখা আছে। বলছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে হোয়েন ইট ইজ ইনক্রিজড, আর ক্রেডিট হবে ইট ইজ ডিক্রিজ। এই মতো লিখলাম, তোকে দেখ মনে করার চেষ্টা কর, ওই কথা লিখলাম। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। দেখ লিখেছে অ্যাসেটকে ইনক্রিজ মানে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, অ্যাসেটকে ক্রেডিট করতে হবে কমাতে গেলে। ওই একই কথাই ঘুরে লিখেছে, ওটার কথাই লিখেছে, এটা আমি ওটা লিখলাম। এটা না দেখলেও তোর হয়ে যাবে, ওই যেটা বললাম ওটা ওখানে কাজ করলেই হয়ে যাবে। তো এইগুলো, এটা হয়ে গেল পড়া, এগুলো সব পড়া হয়ে গেল। এবার দেখ, এবার একটা ছোট ছোট অঙ্ক দিয়েছে, ছোট ছোট অঙ্ক, দেখ ছোট ছোট অঙ্ক, তো MCকিউ তো, তোকে তো এইভাবে অঙ্ক করতে হবে না, বাট এমসি গুলো তোকে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল 1, প্রথম এক্সাম কি দিয়েছে? বলছে বলো ক্লাসিফাই ফলোইং অ্যাকাউন্ট, এখানে দেখ কতগুলো অ্যাকাউন্ট দিয়ে, দেখতে পাচ্ছিস তো 16টা অ্যাকাউন্ট দিয়েছে। বলছে বলো এর মধ্যে যে এতগুলো যে 16টা অ্যাকাউন্ট দিয়েছে, এর মধ্যে কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনগুলো রিয়াল অ্যাকাউন্ট, কোনগুলো নমিনাল অ্যাকাউন্ট, আর কোনগুলো ভ্যালুয়েশন অ্যাকাউন্ট। দেখ না ভাই, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, তিনটে অ্যাকাউন্ট বাদ দিলে দেখবি এখানের মধ্যে যে 16টা পয়েন্টে, তার মধ্যে কোনো 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 জিনিস পার্সোনালে পড়ে যাবে, কোনো কোনো জিনিস রিয়ালে পড়ে যাবে, কোনো কোনো জিনিস নমিনালে পড়ে যাবে। যেইগুলো তিনটের মধ্যে আসছেই না সেটা হয়ে যাবে ভ্যালুয়েশন। ঠিক আছে, প্রথম দিয়ে একটা একটা করে বলি, কোনো সমস্যা নেই, ডাউট থাকবে না, আমি বলে দিচ্ছি। আমি তোকে কি বললাম, পার্সোনাল অ্যাকাউন্ট কি করে বুঝবো? যদি কোনো পার্সন থাকে তার মানে পার্সোনাল, পার্সন পার্সন মানে বুঝিস তো, রাম শ্যাম, যদি ওদের কোনো নাম রিলেটেড থাকে পার্সোনাল, ঠিক আছে, ব্যক্তি সম্পর্কিত থাকে। ঠিক আছে, বা প্রতিষ্ঠানও হতে পারে, যেমন তোর স্কুল দিয়ে দিল, ওটাও একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ধর একটা স্কুল, তোর নিজস্ব একটা স্কুল, কলেজ, এগুলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট মানে যে এই যে তোর কোনো ব্যক্তি হবে সবসময় না, ব্যক্তি তো হবে, কিন্তু ওটাও একটা পার্সোনাল, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওটাও একটা পার্সোনাল, ওটা একটা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা। ঠিক আছে, আচ্ছা রিয়াল অ্যাকাউন্ট মানে কি স্যার? রিয়াল অ্যাকাউন্ট মানে কোনগুলো বুঝবো? যদি কোনো রকমের অ্যাসেট পাস তার মানে রিয়াল অ্যাকাউন্ট, ভাবতে হবে। অ্যাসেট পাওয়া মানে রিয়াল অ্যাকাউন্ট, আর কোনো ভাবতেই হবে না। ব্যাংকটাকে অ্যাসেট বলা হচ্ছে, ব্যাংকটাকে অ্যাসেট, ব্যাংকটা একটা প্রতিষ্ঠান, ব্যাংকটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে ধরা হচ্ছে। সব বলবো, আমি তোকে এখন মানে বলছি, যখন করাবো তখনই জিজ্ঞাসা করবো, তখন বলতে পারবে। নমিনাল অ্যাকাউন্ট কি বলেছিলাম এই মতো? যত রকমের খরচ থাকবে আর আয় থাকবে, খরচ আর আয়, কি বললাম বোঝা গেল? খরচ থাকবে, আয় থাকবে, সেইগুলো সব নমিনাল, মানে এই তিনটে মধ্যে যেটা পড়বে না সেটা ভ্যালুয়েশন অ্যাকাউন্ট। প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিন, এটা আমাদের কি প্ল্যান্ট অ্যান্ড মেশিন আমরা করেছি। প্ল্যান্ট অ্যান্ড মেশিন হচ্ছে অ্যাসেট, অ্যাসেট তো, আর অ্যাসেটটা কি রিয়াল অ্যাকাউন্ট, তাহলে এখানে এটা অ্যান্সার হয়ে গেল রিয়াল। ইনভেস্টমেন্ট, এটা আবার কি বলতে হবে বল? না, ওই অনুযায়ী বললে হবে না, দেখ তোরা ওটা, এটাকে আমি এরকম ভাবে অ্যালাউ করবো না, এটা মুখস্থর মতন হয়ে যাচ্ছে। তোকে আগে বলতে হবে জিনিসটা কি। তো আমি তো বেসিক অ্যাকাউন্টিং একটা শিখিয়েছি, তো ইনভেস্টমেন্ট আমার জিনিসটা কি? ইনভেস্টমেন্ট আমার অ্যাসেট, আমরা শিখাইছিলাম না? আমরা শিখিয়েছিলাম না ইনভেস্টমেন্ট জিনিসটা কি? শিখিয়েছিলাম ইনভেস্টমেন্ট কি, লিখিয়েছিলাম ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি? আজকে ধর, তুই ধর কোনো একটা জায়গায়, ধর বাড়িতে তোর নামে ধর ফিক্সড ডিপোজিট, নাম শুনেছিস তো? ফিক্সড ডিপোজিট তোর নামে ধর, বাড়িতে ধর বাবা ধর 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখো, এফডি করে রাখলো, লিখিয়েছিলাম এক্সাম্পলে, পরিষ্কার ভাবে এক্সাম্পল দিয়ে আছে। আজকে তোর নামে ধর বাবা একটা ফিক্সড ডিপোজিট করে রাখলো, 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলো, তাহলে এই টাকাটা তুই পাবি তো, বেনিফিট পাবি তো। কয় বেনিফিট পাবি? ফিউচারে পাবি তো। তো ফিউচারে বেনিফিট তাকে কি বলা? অ্যাসেট বলা হয় না? তুই এখানে লিখেছে বলে ফাটাফাট অ্যান্সার দেওয়াটা মেন নয়,
এখানে অ্যান্সার দেওয়া মানে তোর ভুলভাল দিয়ে হয়ে যেতে পারে। তুই একটা দিলি, সাপোজ তুই ইনভেস্টমেন্ট বললি, কেউ ধর বললো ঠিক আছে, হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু আসলটা বুঝতেই ইনভেস্টমেন্ট জিনিসটা কি। তোকে লাইনটার মানে বুঝে অ্যান্সার দিতে হবে। ইনভেস্টমেন্ট জিনিসটা কি বল, জিনিসটা কি স্যার, কি মানে কি করে বলবে অ্যান্সার? ওই যে ক্লিয়ার শিখেছিলাম না, ক্লিয়ার CLEAR, ব্যাস তুই এই কটার মধ্যে বল না, ব্যাস আমি তোর বলে দিচ্ছি বাকি, বাকিটা আমি তোকে বলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? CLEAR এই কনসেপ্টে বলে এর মধ্যে কি হতে পারে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এই পাঁচটার মধ্যে কি হতে পারে, এ দেখতে হবে না কি বের করতে বলেছে, মানে কনসেপ্টটা এইভাবে ক্লিয়ার হবে। ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ব্যবসার অ্যাসেট, ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ব্যবসার অ্যাসেট, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? পড়েছিলাম এগুলো পড়তে হবে তোকে, না পড়লে হবে কি করে? এই আমি পড়িসনি, রিভিশন দেওয়া নেই, গন্ডগোল হয়ে গেছে। ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট, ঠিক আছে? ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট, আর অ্যাসেট হচ্ছে রিটেল অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটাই পড়ে বলো, এটাই পড়ে বলো, এটা একটু রেখে দিচ্ছি। রেন্ট, রেন্ট মানে জানিস তো, মানে বোঝ আগে, মানে বোঝ রেন্ট মানে কি? বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া। তাহলে বাড়ি ভাড়া তোর কাছে কি হতে পারে? এই দেখ না, আমি তোকে তোর চোখের সামনে লিখে দিচ্ছি, ক্লিয়ার CLEAR, এর মধ্যে কোনটা হতে পারে? ঠিক আছে তো? তো রেন্ট মানে হচ্ছে বাড়ি ভাড়া, এর মধ্যে কোনটা হতে পারে? রেন্ট হচ্ছে একটা, দেখ, সি মানে ক্যাপিটাল, এল মানে লাইবিলিটি, ই মানে এক্সপেন্সেস, এ মানে অ্যাসেটস, আর মানে রেভিনিউ। রেন্ট হচ্ছে আমাদের একটা বাড়ি ভাড়া, মানে আমি যে বাড়িতে বসবাস করছি সেই বাড়িটা ভাড়া দিতে হবে, এটা আমার খরচ। রেন্ট হচ্ছে একটা খরচ, ঠিক আছে? রেন্ট হচ্ছে আমার একটা খরচ, তাহলে এটা হবে নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে বুঝতে হবে। ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড কি শিখিয়েছিলাম? ক্যারেজ আউটওয়ার্ড, আজকে ধর এখানে ধর আমার একটা শপ আছে, আমার একটা শপ আছে, এটা আমার একটা শপ, ঠিক আছে তো? এবার শপে ধর কেউ ধর কোনো একটা মাল কিনতে মাল কিনে নিয়েছে, কেনা হয়ে গেছে, ও বললো আমার বাড়িতে মালটা ডেলিভারি করে, কি বললো বুঝলি, আমার বাড়িতে মালটা ডেলিভারি, ঠিক আছে, তার বাড়িতে ডেলিভারি করলো। তাহলে ডেলিভারি করতে গেলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় মাল ডেলিভারি করতে গেলে গাড়ি ভাড়া লাগবে তো, খরচা হবে তো, এটাকে বলা হয় ক্যারি যাও, বললো বুঝলো, এটাকে বলে ক্যারি যাও, সেলটা আবার কি? এইভাবে তোকে বুঝতে হবে। এবার তো উল্টো পাল্টা অ্যান্সার দিতে হবে না, তুই এখান থেকে তোকে এত পুরো পারফেক্ট অ্যান্সার দিতে হবে। এখানে এখানে কি বের করতে বলছে সেটা পরে আগে বল এখানের মধ্যে কি হচ্ছে। ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? আমি আমার দোকান থেকে ওর বাড়িতে মালটা পৌঁছে দেবো, তার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, তোমার খরচ, এগুলো বলতে হবে। ওই আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, বলতে হবে, বলার চেষ্টা করতে হবে, না বলতে পারলে হবে না কিন্তু MCQ সমস্ত ভুল হয়ে যাবে, অ্যান্সার সমস্ত অ্যান্সার ভুল হবে। বলে দিলাম, বলতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? নিজেকে বুঝতে হবে, মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে, এগুলো মুখস্থ করার জায়গা নেই, বোঝার ব্যাপার হচ্ছে। ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? নর্মাল ব্যাপার, এটা তো বলা উচিত। আজকে ধর আমার দোকান আছে, আমার দোকানে কেউ ধর একটা মাল কিনতে আসলো, সেই মালটা ও বললো আমার বাড়িতে মালটা পৌঁছে দাও, তাহলে পৌঁছে দিলাম, তো গাড়ি ভাড়া লাগে, ও যে গাড়ি ভাড়াটা দিলাম তো খরচ তো, ঠিক আছে? ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে এক ধরনের খরচ, আর খরচ কি ধরনের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল, ঠিক আছে? প্রশ্ন হলো ক্যাপিটাল, ক্যাপিটাল কার মধ্যে পড়ছে? যে ক্যাপিটাল সি, ক্যাপিটালের মধ্যেই পড়ছে। ক্যাপিটাল মানে জানিস? ক্যাপিটাল মানে কি? ব্যবসা শুরু করার সময়, বোঝ ক্যাপিটাল কাকে বলে। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকা পয়সাটা বিজনেসকে দেয়, তাকে তো ক্যাপিটাল বলে। তাহলে কে দিচ্ছে টাকা পয়সাটা বিজনেসকে? কে দিচ্ছে? মালিক। মালিকটা কি? পার্সন, পার্সন, পার্সন। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, আমি তো বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে এতগুলো খাতায়, বুঝতে পারলি তো? খাতায় লিখবি, যেমন 1 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার দিয়ে লিখবি 1 নম্বর কোশ্চেন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পাশে লিখে দিবি। ঠিক আছে? এবং পারলে আরো একটু লিখবি, প্ল্যান্ট অ্যান্ড অ্যাসেট ইকুয়াল টু রিয়েল অ্যাকাউন্ট। তার মানে কি তুই রিজনটা বলতে পারবি। তোকে যদি বলে, তুই বললি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট, তুই জিজ্ঞেস করি কেন রিয়েল অ্যাকাউন্ট, তখন তুই কি অ্যান্সারটা দেবি? কারণ এটা অ্যাসেট। এরপরে বলে যে পেটেন্ট রাইট, এই এখন জিজ্ঞাসা করে বলতে পারবি পেটেন্ট রাইট জিনিসটা কি? বলতে পারবি না? পড়িয়েছিলাম, আমি এক্ষুনি খুলে দেখাবো, বেসিক অ্যাকাউন্টিং আমি শিখিয়েছিলাম পেটেন্ট রাইট, ভুলে গেছিস কারণ পড়িসনি। পেটেন্ট রাইট কি শিখিয়েছিলাম? পেটেন্ট রাইট আমি লিখেছিলাম, মনে করার চেষ্টা কর, এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, বলেছিলাম। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আরেকটা নাম কি বলেছিলাম? অ্যাসেট। অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, সরি 3 ভাগে ভাগ করা যায় বলেছিলাম, একটা ট্যানজিবল অ্যাসেটস, একটা ইনট্যানজিবল অ্যাসেটস, আর একটা ফিকটিসিয়াস অ্যাসেটস। ইনট্যানজিবল অ্যাসেটস, ঠিক আছে তো? এই যে ইনট্যানজিবল অ্যাসেটস এর একটা এক্সাম্পল ছিল কি? পেটেন্ট। ইনট্যানজিবল অ্যাসেটস এর একটা এক্সাম্পল কি ছিল? পেটেন্ট।
তাহলে পেটেন্ট রাইট কি হচ্ছে? এটা এক ধরনের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস তার মানে অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস মানে কি অ্যাসেটস, তার মানে এটা কি হবে? রিয়েল অ্যাকাউন্ট। এটা কি হবে? ঠিক আছে তো? মানে বুঝতে হবে ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট মানে জানিস, মানে জানিস কি ইম্পোর্ট ডিউটি মানে? ইম্পোর্ট ডিউটি মানে বাইরে থেকে। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্টকে বাংলায় বলা হয় আমদানি। ইম্পোর্টকে বলা হয় আমদানি, ঠিক আছে? ইম্পোর্টকে বলা হয় আমদানি, ঠিক আছে? আর ইম্পোর্ট ডিউটিকে বলা হয় আমদানি শুল্ক। যেমন আজকে আমরা ভারতবর্ষে বসবাস করছি। আজকে ধর আমি ইংল্যান্ড থেকে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলাম, কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলাম, এটাকে আমদানি করা বলা হয়। আমি যখন বিদেশ থেকে কোনো জিনিস নিয়ে আসা হয় তখন তাকে বলা হয় আমদানি। বোঝা গেল? ইম্পোর্ট কাকে, হোয়াট ইজ ইম্পোর্ট? যখন ফরেন থেকে দেশ থেকে না, ফরেন থেকে যখন কোনো কিছু গুডস আমার দেশে আসে তখন তাকে বলা হয় import। এবার ফরেন থেকে যখন কোনো জিনিস আমার দেশে নিয়ে আসতে হয় তাকে ইম্পোর্ট বলে। এবং ইম্পোর্ট যখন ফরেন থেকে যখন কোনো গুডস আমার দেশে নিয়ে আসবে তখন না আমাদের ভারত সরকারের যে পোর্ট আছে ওখানে ডিউটি দিতে হয়। ডিউটি দিতে হয়, ইম্পোর্ট ডিউটি দিতে হয়, এটাকে বলে ইম্পোর্ট ডিউটি। বিদেশ থেকে যখন কিছু নিয়ে আসবে তখন তাকে ডিউটি দিতে হয়, এটাকে বলে ইম্পোর্ট ডিউটি। আমদানি শুল্ক, এটা হচ্ছে এক ধরনের খরচ। এটা এক ধরনের খরচ। আর খরচ কিসের মধ্যে পড়বে? নমিনাল অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন পরে বলো। পারচেস শিখিয়েছি। পারচেস, পারচেস মানে কি? কেনা। কেনা আমাদের কি? খরচ। কেনা খরচ। তাহলে খরচ কি? নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? ব্যাংক ব্যালেন্স বলেছে, এরপরে দেখ কি বলেছে? ব্যাংক ব্যালেন্স। ভালো করে দেখ, ব্যাংক ব্যালেন্স বলেছে। ব্যাংক ব্যালেন্স কিন্তু এখানে কিন্তু বলেনি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বন্ধন ব্যাংক, এই এরকম ব্যাংকের নাম বলেনি কিন্তু। ভালো করে দেখ কি বলেছে? ব্যাংক ব্যালেন্স মানে পার্টিকুলার কোনো একটা ব্যাংকে তোর অ্যাকাউন্ট খোলা আছে, সেই ব্যাংকের ব্যালেন্স, এটা আলাদা। এবার যদি বলতো যে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওটা আলাদা, দুটো আলাদা কিন্তু। বুঝতে পারি তো? যদি থাকতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তখন হয়ে যেত পার্সোনাল, ওটা পার্সোনাল। কিন্তু ব্যাংক ব্যালেন্স ওই স্টেট ব্যাংকে তোর একটা ব্যাংকে ব্যালেন্স করা আছে, ওটা তোর অ্যাসেট, এটা অ্যাসেট। ঠিক আছে? ব্যাংকের ব্যালেন্সটা অ্যাসেট, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আইটিসি লিমিটেড বলে দিচ্ছে এটা একটা কোম্পানি, কোম্পানি তো পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? কারণ আইটিসি লিমিটেড একটা কোম্পানি, এটা হচ্ছে এক ধরনের পার্সোনাল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটা কি আমাদের? বল। এতগুলো তো বলে দিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং জিনিসটা কি? প্রথম শুনছিস যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মানে কি? বা জমি বাড়ি, এইগুলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মানে জমি বাড়ি। জমি বাড়ি কি আমাদের অ্যাসেট? অ্যাসেট মানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ফ্রি হোল্ড প্রপার্টি, ফ্রি হোল্ড প্রপার্টি মানে হচ্ছে খালি জমি। ফ্রি হোল্ড প্রপার্টি মানে খালি জমি, এটাও আমাদের একটা অ্যাসেট। ঠিক আছে? অ্যাসেট মানে রিয়েল অ্যাকাউন্ট। রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে? কি বললাম? রিটার্ন ইনওয়ার্ড। এখানে কি বলেছে? রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড মানে কি? প্রথম দিন শিখেছিলাম রিটার্ন ইনওয়ার্ড, প্রথম দিন শিখেছি, ফার্স্ট ডে করেছিলাম রিটার্ন ইনওয়ার্ড। ফার্স্ট ডে কি পড়েছিলাম? মনে করার চেষ্টা কর। প্রথমে পড়েছিলাম বিজনেস ট্রানজাকশন, তারপরে পড়ালাম কি? গুডস, তাই তো? তারপরে পড়ালাম কি? গুডস এর দুটো ভাগ, কিনলে পারচেজ, বেচলে সেল। তারপরেই ছিল পারচেজ রিটার্ন, সেল রিটার্ন। ওখানে বলেছিলাম পারচেজ রিটার্নের একটা নাম কি আর সেল রিটার্নের একটা নাম কি। তো তোদের তো ব্যাপার তো আলাদাই আছে, তোদের বলতে পারবি না এখন, তার কারণ কি? তোদের বাড়িতে বইখাতা খুলবি না। ঠিক আছে? রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে সেল রিটার্ন। রিটার্ন ইনওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে সেল রিটার্ন। কি বললাম? রিটার্ন ইনওয়ার্ডের নাম হচ্ছে সেলস রিটার্ন। সেল মানে কি? আয়। সেল মানে কি? আয়। ঠিক আছে? সেল মানে তো আয়। আর সেল রিটার্ন তার মানে কি আয়টাকে উল্টে গেছে, মানে আয়টা কমে গেছে। তার মানে এটা পার্টিকুলার তো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে, নমিনাল অ্যাকাউন্ট। রিটার্ন ইনওয়ার্ড নমিনাল অ্যাকাউন্ট, রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। লাস্ট বলেছে ডিসকাউন্ট রিসিপ্ট। লাস্ট বলেছে কি? ডিসকাউন্ট রিসিপ্ট। ঠিক আছে? তো এটাও তো ক্লাসে পড়েছিলাম ডিসকাউন্ট রিসিপ্ট জিনিসটা কি। আজকে ধর, আমার কাছে ধর কেউ 10,000 টাকা পায়, আমার কাছে কেউ 10,000 টাকা পায়, তাকে ধর আমি 9,800 টাকা দিয়ে দিবি। আমি বললাম আমাকে ছেড়ে দাও বাকি 200 টাকা। ও বল ঠিক আছে তোমার 200 টাকা ছেড়ে দিই। তা আমি তো ওই ডিসকাউন্টটা পেলাম, আমি কি বলেছিলাম? ডিসকাউন্ট দিতেও পারি আবার নিতেও পারি, ডিসকাউন্ট দিতেও পারি আবার ডিসকাউন্ট নিতেও পারি। তাহলে আমি কত টাকা এখানে কি করলাম? 200 টাকা ডিসকাউন্ট নিলাম, 200 টাকা ডিসকাউন্ট নিলাম, এটা আমার কাছে কি হলো? আয়ের সমান। ভালো তো আমার কাছে কেউ 10,000 টাকা পেতো, তাকে আমি 9,800 টাকা দিলাম,
তাহলে আমি 200 টাকা দিতে হলো না, ওয়ান টাইপ অফ ইনকামই হয়ে গেল, তাই না? টাকাটা দিতে হলো না, হ্যাঁ হয়তো টাকাটা আমার হাতে আসলো বাট ইনকাম হলো। আমাকে যদি 10,000 টাকা দিতে হতো, 200 টাকা তো চলতে বেরিয়ে 200 টাকা কম দিত, এটা আমাকে এক ধরনের ইনকাম। ইনকাম মানে কি? নমিনাল অ্যাকাউন্ট। দুটো পয়েন্ট আমার বাকি আছে, আমার মনে আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই তিনটের মধ্যে আসছে না, পার্সোনাল রিয়াল নমিনাল মধ্যে আসছে না। এটা হচ্ছে এক ধরনের ভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? ভ্যালুয়েশন করা হয়, প্রভিশন ফর ডাউটফুল ডেট এক ধরনের ভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ভ্যালুয়েশন করতে হয়। আর কি রইলো? ডেপ্রিসিয়েশন, এরও ভ্যালুয়েশন করা হয়, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন ভ্যালুয়েশন করা হয় ভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? এমনি যদি তুই এখান থেকে যদি আমাকে জিজ্ঞাসা করিস, স্যার ক্লিয়ারের কনসেপ্টটা কি হতে পারে প্রভিশন ফর ডাউটফুল ডেট? প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে এক ধরনের লাইব্রেরি বলা হয়, ঠিক আছে? যে কোনো ধরনের প্রভিশন হচ্ছে লাইব্রেরি, যে কোনো ধরনের প্রভিশন হচ্ছে লাইব্রেরি, যে কোনো ধরনের প্রভিশন হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? আর ডেপ্রিসিয়েশন হয় হচ্ছে খরচ। ডেপ্রিসিয়েশনটাকে তুই নমিনাল অ্যাকাউন্টের মধ্যেও বলতে পারিস, ডেপ্রিসিয়েশনকে তুই নমিনাল অ্যাকাউন্টও বলতে পারিস, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশনটাকে নমিনাল অ্যাকাউন্ট করাটাই বেটার, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন কি বললাম? ভ্যালুয়েশনের জন্য। ডেপ্রিসিয়েশন কেন ভ্যালুয়েশন করলাম? কারণ ডেপ্রিসিয়েশনের ভ্যালু বের করা হয়। এখানে এখানে ওরা একটা আলাদা করে একটা হেডিং দিয়েছে ভ্যালুয়েশন, কোনটা ভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, কারণ এই দুটোর ভ্যালুয়েশন করা হয়, প্রভিশনেরও ভ্যালুয়েশন করা হয়, আবার ডেপ্রিসিয়েশনের ভ্যালুয়েশন করা, তাই ভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে। কিন্তু যদি এরা ভ্যালুয়েশন অ্যাকাউন্ট না বলতো, তখন ডেপ্রিসিয়েশনকে সবসময় বলতো তো নমিনাল অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের খরচ। এটা বোঝালাম, তারপরে জিনিস আমি বোঝাবো। এবার 5 নম্বর অঙ্কটা দেখ, একটু নিচের দিকে পেজ নাম্বার, বলেছি পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3-এর 5 নম্বর অঙ্কটা, পেজ নম্বর 3-এর 5 নম্বর অঙ্কটা, এই তো পেজ নম্বর 3-এর 5 নম্বর অঙ্কটা বলি। আমি যে আগের অঙ্কটা বললাম সেটা কি বললাম? বললাম যে কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনগুলো রিয়েল অ্যাকাউন্ট, কোনগুলো নমিনাল অ্যাকাউন্ট, এই তো বললাম। তাহলে ওটা কোন কোন রুলের দিক থেকে বলা হয়েছিল? গোল্ডেন রুল। এই কোশ্চেনটা কি বলেছে দেখ, ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাকাউন্টস অ্যাকর্ডিং টু মডার্ন, অ্যাকর্ডিং টু মডার্ন রুল। মডার্ন রুল মানে ক্লিয়ার। তাহলে ক্লিয়ারের দিক থেকে যদি দেখি, তাহলে এটা কোনটা কোন ধরনের অ্যাকাউন্ট, ঠিক আছে? যেমন ধর এখানে বলেছে ক্যাপিটাল, স্যার ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। আমি দুটো অ্যান্সার পাচ্ছি, তোরা যখন বাড়িতে লিখবি, বাড়িতে যখন এটা পাচ্ছি এরকম করে অ্যান্সারটা করবি, তোরা মডার্ন রুল এবং গোল্ডেন রুল দুটোই করবি, দুটোই করবি। কি বললাম বুঝতে পারছি? মডার্ন অ্যান্ড গোল্ডেন দুটোই করবি। আমি দুটোর অ্যান্সার পাশাপাশি মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে কি বললাম? ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি বললাম প্রথমে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল যদি মডার্নের দিক থেকে দেখি, তাহলে মডার্নের ক্যাপিটাল তো ক্যাপিটালের মধ্যেই পড়বে। কিন্তু গোল্ডেনের দিক থেকে বললে ক্যাপিটালটা কোথায় পড়বে? আমি তো পড়ালাম ক্যাপিটালটা কিসের মধ্যে পড়বে? পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, ঠিক আছে? তো তারপর বলছে কি, 2 নম্বর বলছে ক্যাশ, 2 নম্বর বলছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট যদি আমি মডার্ন রুলের দিক থেকে দেখি, তাহলে এটা কিসের মধ্যে পড়বে? ক্যাশ অ্যাসেট, ক্যাশ অ্যাসেটের মধ্যে পড়বে, কারণ আমরা লিখেছিলাম অ্যাসেটের উদাহরণ ছিল ক্যাশ, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে যখন বললাম গোল্ডেন মডার্ন রুলের দিক থেকে দেখলে এটা অ্যাসেটস, কিন্তু গোল্ডেন রুলের দিক থেকে দেখলে এটা ক্যাশটা কি হবে? আমার রিয়েল অ্যাকাউন্ট, অ্যাসেট তো রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? দুটো দুরকম ভাবে লিখতে হবে, বুঝতে পারলি তো? যখন লিখবি খাতায়, যখন লিখবি ক্যাপিটাল লিখে আন্ডারলাইন করলি, ঠিক আছে? তো আর নাহলে তুই অত লিখতে হবে না, এইভাবে লিখবি যখন খাতায় অ্যান্সার লিখবি, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবি, অঙ্কের নাম্বারটা দিয়ে না, হ্যাঁ লিখলি গোল্ডেন রুল, হেডিং দিলি গোল্ডেন রুল, ঠিক আছে? কোন কোনগুলো গোল্ডেন রুলের আন্ডারে পড়ছে, ঠিক আছে? গোল্ডেন রুল, ঠিক আছে? তারপরে দেখি 1 নম্বর, 1 নম্বর যে পয়েন্টটা আসলো, 1 নম্বর যে পয়েন্টটা আসলো, প্রথমে কি ছিল বল? ক্যাপিটাল লিখলি, 1 নম্বর দিয়ে লিখলি ক্যাপিটাল। ক্যাপিটাল কি? গোল্ডেন রুলের দিক দিয়ে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এখানে লিখলি, এখানে কি লিখলি? মডার্ন রুল। এটা ক্যাপিটাল ক্যাপিটালের মধ্যেই পড়ে গেল, বুঝতে পারলি ব্যাপারটা কি লিখলাম? এবার 2 নম্বর, 2 নম্বর কি আছে? ক্যাশ। ক্যাশটা এখানে কি হচ্ছে? গোল্ডেন রুলের দিক থেকে এটা রিয়েল অ্যাকাউন্ট, আর এখানে হচ্ছে বুঝতে পারছিস? 3 নম্বর কি বলেছে? ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট বলেছে, ঠিক আছে?
তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি গোল্ডেন রুলের দিক থেকে দেখি তাহলে এটা রিয়েল অ্যাকাউন্ট, গোল্ডেন রুলের দিক থেকে দেখলে এটা রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু তো কি জন্য বললাম মডার্ন রুলের দিক থেকে দেখলে এটা কি হবে অ্যাসেটস। তাই এইভাবে তোকে বলতে হবে পারচেস। পারচেস তাহলে পারচেসটা কি হবে? পারচেস তোকে বলতে হবে পারচেস জিনিসটা কি। পারচেস হচ্ছে খরচ আর একটা নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা নমিনাল অ্যাকাউন্ট আমি আমরা লিখে লিখে তাহলে বেটার হবে। তিন নম্বর কি বলেছিলাম বল? ব্যাংক, তাই তো? আমি এবার লিখে দিই তাহলে সুবিধা হবে। 3 নম্বর ব্যাংক। 4 নম্বর কি ছিল? পারচেস। 5 নম্বর, 6 নম্বর সব করানো। দেখ সব কটা পয়েন্ট করানো। সমস্যাটা কোথায় জানিস তো? সব কটা পয়েন্ট করানো, তোদের একবার করে রিডিং মারবি, রিডিংটা মানিস না, বাড়িতে পড়িস না, এটা তো একটা বিশাল বড় সমস্যা। এই যে পড়াশোনা করছিস না, আর যারা পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট পাবে, আর যারা পড়াশোনা করছিস না ফলটা পাবি, অবশ্যই ফলটা পাবে, অবশ্যই ফলটা পাবে, চিন্তা করতে হবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাই তো? আমি এ ল্যান্ড বি লিখলাম, তারপর লোন লোন লোন, বিল রিসিভেবল, বিআর, বিল রিসিভেবল। 10 অব্দি বল, 10টা করি তারপর বলছি। বিল পেমেন্ট সব করা লেখা থাকে। আমি এমন কোশ্চেনে এমন কিছু সেট করে নি যে আমি আগে পড়াইনি, সব করা পড়া বেসিক পড়ানো, তারপরে এগুলো তৈরি করা হয়েছে। ব্যাংক, এবার তোকে বললাম ব্যাংক তো বোঝানোর কিছু নেই। ব্যাংক হচ্ছে আমাদের কি হবে, আগে না সবসময় মডার্ন রুলটা লিখতে হবে, এটা করতে সুবিধা হবে। ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেটস, এখানে ডট ডট দিয়ে দিলাম অ্যাসেটস, তাহলে এটা কি হলো? রিয়েল অ্যাকাউন্ট। পারচেস, পারচেস কি আমি আগের কোশ্চেনেই করানো, পারচেস হচ্ছে আমাদের খরচ, খরচ। নমিনাল অ্যাকাউন্ট, যে এরপরে যে শিখবি না জার্নাল, জার্নাল তখনই তুই করতে পারবি, তখনই জার্নাল করতে পারবি। এই যে এইগুলো যে এরকমই যে নামগুলো না, এগুলো তোকে বুঝতে হবে কি এটা কি, ওটা যদি বুঝতে না পারিস তাহলে জার্নাল করতে পারবি, ওটা না বুঝতে পারলে জার্নাল করতে পারবি, এটাই মেন। সেলস, আগে মডার্নের দিকটা দেখ, সেল হলে কি হয়, ওইগুলোর মধ্যে কি হয়? ক্লিয়ার, CLEAR, ওর মধ্যে কি হতে পারে? ওর বাইরে তো হবে না, ওই 5টা আইটেমের মধ্যেই হবে সেল। ওই 5টার মধ্যে কি হতে পারে? সি মানে ক্যাপিটাল, এল মানে লাইবিলিটি, ঠিক আছে? এবার ই মানে এক্সপেন্সেস, এ মানে অ্যাসেটস, আর আর মানে রেভিনিউ। তাহলে এই 5টার মধ্যে কোনটা হতো? সেল মানে কি? সেল মানে কি? সেল মানে হচ্ছে বিক্রি, সেল মানে বিক্রি করা, সেল মানে বিক্রি করা, ঠিক আছে? সেল মানে বিক্রি করা, বিক্রি মানে এর মধ্যে কোনটা হতে পারে? রেভিনিউ হতে পারে, রেভিনিউ, ঠিক আছে? সেল মানে হচ্ছে বিক্রি মানে রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ কিসের মধ্যে আসবে? এটা নমিনাল অ্যাকাউন্ট। রেভিনিউ মানে আয়, নমিনাল অ্যাকাউন্ট। গুডউইল, গুডউইল আমাদের কি? গুডউইল মানে কি বলছো? গুডউইল হচ্ছে এক ধরনের অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। বললো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস মানে অ্যাসেটস, ঠিক আছে? তাহলে এটা হবে রিয়েল অ্যাকাউন্ট। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আগের কোশ্চেনেই বললাম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি বলবে বলতো? অ্যাসেট। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বললাম অ্যাসেট, তাহলে এটা কি হবে? রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? লোন, ভালো করে শুনি, একটু বোঝার চেষ্টা করতে হবে, এটা একটু বুঝতে হবে। লোন মানে আমি যখন ব্যবসা করছি, আমার লোন দরকার, টাকা ধার দরকার, তার টাকা তো আমাকে কেউ ধার দেবে, তাহলে কেউ না কেউ তো ধার দেবে। আরে কোনো না কোনো মানুষ তো ধার দেবে, কোনো না কোনো পার্সন তো ধার দেবে। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কি? হিসাব কর, আজকে আমার দরকার 1,00,000 টাকা, দরকার আমাকে কেউ টাকা দেবে, আমি কাউকে বললাম তো আমাকে 1,00,000 টাকা ধার দেবে, তো যে টাকাটা ধার দেবে কোনো না কোনো একজন পার্সন থেকে গিয়ে আসবে টাকাটা ধার দিতে, তো পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ না, কি কি বললি বুঝলাম না। ওটা তো আমি পরে বলবো, ওটা তো মডার্ন রুলের দিক থেকে দেখ, আমি তো গোল্ডেন, এই গোল্ডেন রুলে হচ্ছে এটা পার্সোনাল, গোল্ডেন রুলে পার্সোনাল, ঠিক আছে? গোল্ডেন রুলে পার্সোনাল অ্যাকাউন্ট। এবার ও বললো লোন তো লাইবিলিটি, একদম ঠিক, ওটা তো লেখানো ছিল, লাইবিলিটির এক্সাম্পলই ছিল লোন। আমি যে তোদের জিনিসগুলো পড়িয়েছি ওটা একবার আমি কি বলেছি, বারবার করে যে কটা পড়িয়েছি সব কটার উদাহরণ ভালো করে পড়বি, সব কটার উদাহরণ ভালো করে পড়বি, সব কটা পেরিয়ে যাবি। যে কটা পড়িয়েছি ওর এক্সাম্পল গুলো ভালো করে পড়বি, বুঝিয়েছি আমি, আমি কিন্তু মুখস্থ করাইনি, বুঝিয়েছি, তাহলে তোদের পড়তে হবে। আমি খেটে খেটে পড়াবো আর তোরা পড়বি, এরকম করে তো হবে না। আজকেই করতে হবে। লাইবিলিটি, লোনে যাবে কি? লাইবিলিটি,
বিল রিসিভেবল পড়েছিলাম, প্রথম দিন পড়েছিলাম, আমি ফার্স্ট দিন পড়েছিলাম, ফার্স্ট দিনে বিল রিসিভেবল ছিল। মনে করার চেষ্টা কর, এক্সাম্পল দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম বিল রিসিভেবলের, উদাহরণ দিয়েছিলাম আমি একজনের কাছে 1 লাখ টাকা পাই, ও আমার টাকা দিতে পারলো না, সমস্ত উদাহরণ দিয়েছিলাম। ঠিক আছে? তো তো বিল রিসিভেবল, বিল রিসিভেবল মানে কি? বিল রিসিভেবল হচ্ছে এমন একটা জিনিস, বিল রিসিভেবল, বিল হচ্ছে এমন একটা জিনিস মানে বিল, ধর আজকে ধর আমি কারোর কাছে ধর সাপোজ 5,000 টাকা পাই, ঠিক আছে? আমি কারোর কাছে 5,000 টাকা পাই, আমি বললাম আমার টাকাটা কবে দেবে, আমি বলেছিলাম, মনে করার চেষ্টা কর। ও বললো আমি 1 মাস পর দেবো, এখন টাকা দিতে পারবো। আমি বললাম কি গ্যারান্টি যে 1 মাস পর টাকা দেবে? আমি একটা কাগজে চিঠি লিখলাম, চিঠি লিখে ওকে দিলাম, আমি বললাম দেখো এই যে কাগজ চিঠি লিখলাম, আহ চিঠিতে কি লেখা আছে যে আমি ওর কাছে 5,000 টাকা পাই, ও বলছে 1 মাস পর দেবে, লিখে আমি ওকে দিলাম, ও চিঠিটা সাইন করে চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিল। ওই চিঠিটা ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। ওই কাগজটা যদি আমার কাছে হারিয়ে যায়, আজ আমি কাউকে টাকা পাইছি, আমার চেক দিই, চেকটা যদি হারিয়ে যায় তাহলে টাকাটা পাবো? পাবো না। চেকটা আমার কাছে কি গুরুত্বপূর্ণ জিনিস না? কোনো অ্যাসেট হয়ে গেল তো বিল রিসিভেবল। বিল রিসিভেবল জিনিসটা কি আমার কাছে? অ্যাসেট তো। ঠিক আছে? বিল পেবেল, বিল পেবেলটা কি? তাহলে উল্টো করে ভাব, বিল রিসিভেবল বিল পেবেল মানে ওই কাগজটা ধর উল্টোও তো হতে পারে, ধর আমার কাছে কেউ টাকা পায়, ধর 1 মাস পর আমি উদাহরণটা একটু চেঞ্জ করে দিলাম, আমার কাছে ধর কেউ একজন টাকা পায়, আমার কাছে ধর কেউ একজন টাকা পায়, 5,000 টাকা পায়, ঠিক আছে? ও একটা চিঠি লিখলো, যে টাকা পায় সেই চিঠি লিখবে, সেই চিঠি লিখে বললো আমি তোমার কাছে 5,000 টাকা পাই, তুমি প্রমিস করো যে 1 মাস পর টাকাটা দেবে। আমাকে কাগজটা চিঠিটা দিল, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম। 1 মাস পর ওই কাগজটা আমাকে ওই কাগজটা আমাকে দেবে, আমি তখন ওকে 5,000 টাকা দিয়ে দেবো। তার মানে ওই কাগজের এগেইনস্টে আমাকে কি করতে হচ্ছে? পেমেন্ট করতে হচ্ছে। এটা আমার কাছে লাইব্রেরি। বিল পেমেন্ট হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে তো? বিল পেমেন্ট হচ্ছে আমার কাছে লাইব্রেরি। বিল রিসিভেবল বুঝতে পারলি? বিল রিসিভেবল হচ্ছে আমাদের কাছে অ্যাসেটস, আর বিল পেমেন্ট হচ্ছে লাইব্রেরি। যেটা আমি বলে দিচ্ছি পরে, এটা পার্সোনাল অ্যাকাউন্টের দিক থেকে কি হবে? মানে আহ, ইয়ের দিক থেকে, গোল্ডেন লোনের দিক থেকে। তাহলে এইভাবে, তাহলে মোটামুটি বুঝতে পারলি? এগুলো লিখে লিখে করে দিলাম। তাহলে এবার পরেরটা দেখ বলছি, পরেরটা বলছি ওয়েজেস। ওয়েজেস আমাদের কি? ওয়েজেস হচ্ছে খরচ, ওয়েজেস হচ্ছে খরচ। একদিকে খরচ, তাহলে আর একদিকে কি হবে? নমিনাল অ্যাকাউন্ট। ড্রয়িংস, ড্রয়িংস মানে কি? আজকে দ্বারা ব্যবসা শুরু করার সময় 1 লাখ টাকা ব্যবসাকে দিয়েছি, আমার আজকে টাকার দরকার, ব্যবসা থেকে 10,000 টাকা তুলে দিই, ওটাকে তো ড্রয়িংস বলে। তাহলে টাকাটা তুললো কে? মালিক তুলল। তো মালিককে পার্সোনাল। তাহলে একদিকে হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর একদিকে ড্রয়িংসটা ক্যাপিটালের মধ্যে, ড্রয়িংসটাকে বলি ড্রয়িংস ক্যাপিটালে আনে। ঠিক আছে? স্যালারি, বোঝানোর কিছু নেই, আমি বুঝতে পারছি স্যালারিটা কি? খরচ। স্যালারিটা কি? খরচ। একদিকে খরচ আর একদিকে নমিনাল অ্যাকাউন্ট। তারপর ডিসকাউন্ট অ্যালাউড, মানে বুঝতে হবে। দেখ, কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, তুই যদি মানে বুঝতে পারিস, তুই তুই অ্যান্সার লিখতে পারবি। তোকে তো 4টে অপশন দেবে, সমস্যা নেই, 4টে অপশন দেবে, তোকে মানে বুঝতে হবে। আর তুই যদি এখন মুখস্থ করিস, লিখতে পারবি না। কেননা পরীক্ষায় তো বলে দিয়েছে কিছু কোশ্চেন ইজি আসবে একদম, কিছু কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড আসবে, কিছু কোশ্চেন টাফ আসবে। তাহলে তোর মানে বুঝতে না পারলে তুই করতে পারবি না, আমি বলে দিই। অনেক কোশ্চেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড মানে কি? আজকে ধর আমি কারোর কাছে 50,000 টাকা পাই, সে আমাকে 48,000 টাকা দিল, ঠিক আছে? ও বললো কি আমি আর দেবো না, তুমি এটাকে সেটেল করে দাও। কি বললাম? এটাকে সেটেল করে দাও, আমি আর টাকা দেবো না। তাহলে 2,000 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম। তাহলে এটা আমার কাছে কি? আমার কাছে কি হলো? আমি ওকে কি দিলাম? ডিসকাউন্ট আমি দিলাম না নিলাম? আমি দিলাম। আমি দিলাম। আমার কাছে ধর আজকে তুই 50,000 টাকা, আর তোর কাছে ধর আমি 50,000 টাকা পাবো, তুই আমাকে 48,000 টাকা দিয়ে বললি কি স্যার টাকাটা সেটেল করে দেবো। তার মানে কি আমি তো 2,000 টাকা পেলাম না? তো আমার কাছে খরচই হলো না এক ধরনের, ক্ষতি হলো তো আমার কাছে, খরচ হলো, ক্ষতি হলো তো 2,000 টাকা, কিন্তু টাকাটা পেলাম না। তাহলে আমি ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট দেওয়াকে বলা হয় খরচ। ঠিক আছে? এক ধরনের খরচ। ডিসকাউন্ট অ্যালাউড, একদিকে লিখবি তুই খরচ, আর একদিকে হবে নমিনাল। বুঝে গেল? ডিসকাউন্ট রিসিপ্ট আগেরটাই করালাম, আগেরটাই করলাম না? ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্টটা কি? ডিসকাউন্ট রিসিপ্ট যদি দেখি আমার দিক থেকে, দেখি আমার ইনকাম, একদিকে হলো ইনকাম আর একদিকে হলো নমিনাল অ্যাকাউন্ট। ইনকাম মানে রেভিনিউ। ঠিক আছে? ক্যারেজ, ক্যারেজ আগেরটাই করেছিলাম, মনে করার চেষ্টা কর। ক্যারেজ, ক্যারেজ মানে কি? গাড়ি ভাড়া। ক্যারেজ মানে গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া মানে খরচ, গাড়ি ভাড়া মানে খরচ। তাহলে একদিকে হলো খরচ মানে
তোর এক্সপেন্সেস, আর একদিকে নমিনাল। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, স্যার এটা আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি? তুমি তোকে বোঝাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস জিনিসটা কিন্তু শুনেন। আজকে ধর আমার ঘরে ধর একজন সার্ভেন্টকে রেখেছি, ওকে ধর 2,000 টাকা করে, ও বাসন মাজে, ঘর মোছে, এর জন্য ধর 2,000 টাকা করে প্রতি মাসে ওকে 2,000 টাকা করে দিতে হবে। সাপোজ ধর পুরো বছর ধর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, ঠিক আছে? তো ধর ও জানুয়ারি মাসে কাজ করলো, মানে এটা কবে দেবো? টাকাটা কবে দেবো? ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে দেবো। ফেব্রুয়ারিতে কাজ করলে ওটা কবে দেবো? মার্চে দেবো। মার্চেতে এপ্রিল, এপ্রিলটা মে, মেটা জুন, জুনেরটা জুলাই, জুলাইটা আগস্ট, আগস্টে সেপ্টেম্বর, সেপ্টেম্বরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর। ডিসেম্বর মাসের মাইনেটা কবে দেবো? জানুয়ারি। তাহলে এবছর ভালো করে শোন, এবছর ওকে কত মাস কাজ করালাম? এই বছরে 12 মাসের কাজ করালাম, কিন্তু ওকে টাকা দিলাম ক মাসে? 11 মাসে। তাহলে ওকে ওকে দিয়ে আমি 12 মাস কাজ করিয়েছি, 12 মাস কাজ করিয়ে ওকে আমি 11 মাসের টাকা দিলাম, তাহলে ক মাসের টাকা আটকে রাখলাম? এখন হয়তো দেবো। তাহলে 1 মাসের টাকা বাকি রেখেছে, এই টাকাটা আমাকে দিতে হবে কি দিতে হবে না? তো এটা আমার কাছে কি? লাইব্রেরি হয়ে গেল। একদিকে হলো আউটস্ট্যান্ডিং ওয়েজেস, লাইব্রেরি। কোন দিকে? মডার্ন বলে হয়ে গেল লাইব্রেরি। এইগুলো একদম অস্বীকার করার জায়গা নেই। তুই তো মডার্ন, তুই দেখ বেসিক অ্যাকাউন্টিং নামে ছবি এঁকে এঁকে বোঝানো ছিল সব। ছবি এঁকে এঁকে বোঝানো হয়েছিল। সমস্যাটা কোথায়? বাড়িতে পড়াশোনা করবি। শুধু এখানে এসে করলে হয় না, বাড়িতেও বই খাতা খুলতে হয়। ঠিক আছে? তো তো কি বললাম? আউটস্ট্যান্ডিং ওয়েজেস একদিকে, কি বললাম? লাইব্রেরি। আর একদিকে কি? আর একদিকে কি? যদি গোল্ডেন রুলের দিক থেকে দেখি, গোল্ডেন রুলের দিক থেকে দেখি, একটু বোঝ। এখন তোরা বলবি স্যার আপনি যখন ওয়েজেসটা লিখলেন না, আগে আপনি যখন ওয়েজেস করলেন ওটাকে আপনি বললেন নমিনাল। তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি নমিনাল অ্যাকাউন্ট? না, না। অনেকে ইয়ে বললাম, অনেকে আমি ওয়েজেস নমিনাল হচ্ছে, তো চল আউটস্ট্যান্ডিং নমিনাল। ভুল। আউটস্ট্যান্ডিং নমিনাল অ্যাকাউন্ট নয়, আউটস্ট্যান্ডিং ওয়েজেস পার্সোনাল অ্যাকাউন্ট। স্যার কেন পার্সোনাল অ্যাকাউন্ট? কারণটা আমি বলছি। ধর আমার ঘরে সার্ভেন্ট আছে, ও সার্ভেন্ট টাকাটা পায় কে? ওই টাকাটা পায় কে? সার্ভেন্ট পায়। কি বললাম বুঝতে পারলি? যখন আউটস্ট্যান্ডিং ওয়েজেস হবে তখন নাম হবে যে কে পায় টাকা, পার্সোনাল অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং ওয়েজেস তুই পার্সোনাল অ্যাকাউন্ট। কি বললাম বোঝা গেল? আউটস্ট্যান্ডিং ওয়েজেস হবে কি? পার্সোনাল অ্যাকাউন্ট। একই রকম ভাবে প্রিপেড স্যালারি। প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি কি? ধর আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। ধর ধর সাপোজ ধর আমার একটা কোম্পানি বা আমার একটা বিজনেস আছে, বিজনেস একটা স্টাফ কাজ করে, ওর মাইনে ধর প্রতি মাসে 10,000 টাকা করে। প্রতি মাসে 10,000 টাকা করে হলে ওকে দিয়ে পুরো 12 মাস কাজ করিয়েছি, পুরো 12 মাস রোজই কাজ করে, প্রতি মাস কাজ করে। তো 10,000 টাকা করে 12 মাস কাজ করেছি মানে কত? 10,000 × 12 কত? 1,20,000 টাকা। ওকে দিয়ে 1,20,000 টাকা কাজ করেছি। ওর ধর কখনো টাকার দরকার হলো, ওর ধর কখনো কোনো সমস্যায় পড়লো, টাকার দরকার হলো, ও বললো আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দাও। যেতেই পারে, মালিকের কাছে যেতেই পারে, 20,000 টাকা অ্যাডভান্স দাও। তাহলে আমি ওকে কত টাকা দিলাম বছরে? 1,20,000 টাকাও দিয়েছি। বোঝার চেষ্টা কর। এখন 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 বলতে পারি স্যার কি করে 1,20,000 টাকা দিলে? তার ও জানুয়ারি মাসে কাজ করলো। আগের উদাহরণ কি দিয়েছিলাম? জানুয়ারি মাসে কাজ করলে তার টাকাটা দিই কবে? ফেব্রুয়ারিতে। এখানে এরকম করে জানুয়ারি দিয়ে দিচ্ছি, আটকে রাখবে। জানুয়ারি মাসে কাজ করলে 31 তারিখে বাইরে দিয়ে দিচ্ছি। অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয়। জানুয়ারি মাসের মাইনে জানুয়ারিতে দিয়ে দিচ্ছি। এরকম করে পুরো 12 মাসের মাইনে, 12 মাসের কাজ করি, 12 মাসের মাইনে দিচ্ছি। ও মালিকের কাছে আরো 20,000 টাকা ধার চাইলো, বললো মালিক তুমি 20,000 টাকা ধার দাও, আমি তো কাজ করবো, পরে কেটে দেবো। তাহলে ওকে আমি এবছর দিলাম কত টাকা? দিলাম 1,40,000, কিন্তু কাজ করালাম কত টাকা? 1,20,000। তাহলে কত টাকার কাজ করাইনি এখনো? এই টাকাটার কাজ করাবো কবে? পরবর্তী বছর, নেক্সট ইয়ারে করাবো। তাহলে এর বেনিফিট ফিউচারে নেবো তো, 20,000 টাকার বেনিফিট হয়ে গেল অ্যাসেট। তাহলে প্রিপেড স্যালারি হচ্ছে আমাদের অ্যাসেট, একদিকে হয়ে গেল অ্যাসেটস। বুঝতে হবে। দেখ আমি বারবার বলছি মুখস্থ করে কোনো জায়গা নেই, মুখস্থ করে তুই শেষ করতে পারবি না। আচ্ছা বুঝে থাকবে না, সে পরীক্ষা 2 দিন আগে বিন্দাস রিল্যাক্সে ঘুরবে, কিছু পড়তে হবে না ওকে, রিল্যাক্সে ঘুরবে। পরীক্ষার হলে যা কোশ্চেন দেবে সব করতে পারবে সে যদি বোঝে। আর যদি মুখস্থ করে, মুখস্থ শেষ নেই। এমসিকিউর মুখস্থ শেষ হয় না, এমসিকিউ শেষই হয় না। এমসিকিউ আনলিমিটেড এমসিকিউ করতে হয়, তাতেও কমন পড়ে কিনা সন্দেহ আছে। তোকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়, এমসিকিউ তে কনসেপ্ট মাস্ট। প্রিপেড স্যালারি বোঝা গেল। প্রিপেড স্যালারি আমি কি বললাম? অ্যাসেট একদিকে। স্যার আর একদিকে এই স্যালারির টাকাটা, এই যে আমি যে কাউকে যে অ্যাডভান্স দিলাম, কাকে দিলাম? আমার এমপ্লয়িকে দিলাম। এমপ্লয়িকে পার্সন, পার্সোনাল অ্যাকাউন্ট। ইনকাম ট্যাক্স, স্যার ইনকাম ট্যাক্স জিনিসটা কি? ইনকাম ট্যাক্স হচ্ছে, ইনকাম ট্যাক্স মানে এক ধরনের ড্রয়িংস। ইনকাম ট্যাক্স মানে এক ধরনের ড্রয়িংস। তাহলে বুঝতেই পারছিস ড্রয়িংসটা কি হবে? ও স্যার ইনকাম ট্যাক্স তাহলে একদিকে চলে যাবে, ওইদিকে ক্যাপিটালের মধ্যে চলে যাবে, আর এইদিকে কি হবে? পার্সোনাল অ্যাকাউন্ট। না, ইনকাম ট্যাক্স বললাম এক ধরনের ড্রয়িংস। ইনকাম ট্যাক্স মানে ড্রয়িংস, আর ড্রয়িংসটা কি? পার্সোনাল অ্যাকাউন্ট। ড্রয়িংসটা কি? ব্যবসার মালিকই তো টাকাটা তোলে।
ইনকাম ট্যাক্স হচ্ছে ড্রয়িংস, ইনকাম ট্যাক্স হচ্ছে কি বললাম ড্রয়িংস। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তো বোঝানোর কিছু নেই, এটা একদিকে অ্যাসেট আর একদিকে রিয়েল অ্যাকাউন্ট। সানডি ডেটার্স শেখায়নি, সানডি ডেটার্স কাকে বলে? ডেটার্স প্রথম দিন বলেছিল, ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, তো যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি তাকে টাকা পাবো কি পাবো না? অ্যাসেট, অ্যাসেট, ডেটার্স তো অ্যাসেট। লেখা ছিল উদাহরণ, বাড়িতে বই খাতা খোল, বাড়িতে ভালো করে গিয়ে বাড়িতে ভালো করে বই খাতা খোল, যে খাতায় লেখানো ছিল এগুলো পড়, উদাহরণগুলো এক্সাম্পল গুলো পড়, সুন্দর করে লেখা ছিল ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো একদিকে হয়ে গেলে অ্যাসেট আর একদিকে কি হবে? এটা ডেটার্সটা কি হবে? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট নাকি নমিনাল অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ কাউকে আমরা ধারে গুডস বিক্রি করছি। উল্টো হয় বাপ ক্রেডিটার্স, তো বোঝানোর কিছু নেই। ক্রেডিটার্সও পার্সোনাল অ্যাকাউন্ট, যাদের থেকে ধারে গুডস কিনি। আর ওটা কি হবে? লাইবিলিটি। কেন কেন লাইবিলিটি? যার থেকে ধারে গুডস কিনছি, যাদের থেকে ধারে গুডস কিনি তাকে তো ক্রেডিটার্স বলে। ধারে গুডস কিনছি তোকে তো পেমেন্ট করতে হবে, লাইবিলিটি। ব্যাড ডেট, তো এটা কি অস্বীকার করতে হবে স্যার ব্যাড ডেট পড়ান? ব্যাড ডেট পড়েছিলাম তো, মনে পড়ছে ব্যাড ডেট? যারা টাকা দিতে পারে না, আমি কাউকে ধর কারোর কাছে টাকা পাই, টাকা দিতে পারলাম, কেন টাকা দিতে পারলাম? বিভিন্ন কারণ, সে হয় মারা গেল, সে দেউলিয়া হয়ে গেছে, বিভিন্ন কারণে টাকা দিতে পারে না। তাহলে ব্যাড ডেট, ভাব ভাব আজকে আমি কারোর কাছে ধর 10,000 টাকা পাই, সে আমার টাকা মেরে দিল, টাকা দিতে পারে, যে কোনো কারণে টাকা দিতে পারে না, সেটা আমার কাছে ক্ষতি হলো না? ক্ষতি কি ক্ষতি হলো? স্যার ক্ষতি, ক্ষতি হলো, তাহলে তো নমিনাল অ্যাকাউন্ট। খরচ, ক্ষতি, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। একদিকে নমিনাল অ্যাকাউন্ট, আরেকদিকে কি হলো? খরচ, এক্সপেন্সেস। সব শেখানো, সব লেখানো, সমস্যা তোদের পড়তে হবে, বারবার বলছি পড়তে হবে। ব্যাড ডেট রিকভার, কি বললাম? ব্যাড ডেট রিকভার। ব্যাড ডেট রিকভার মানে ধর আমি কাউকে, আমি ঘোষণা করে দিয়েছি আমি কাউকে 10,000 টাকা পাই, সে আমার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, পরবর্তী সময় ও টাকাটা ফিরিয়ে দিচ্ছে। অনেক বছর, ধর আমি ধর আজ থেকে 5-6 বছর আগে একজনকে 10,000 টাকা পেতাম, ও ধর এই বছর এসে ওই 10,000 টাকা ফেরত দিয়ে গেল। তার মানে কি, সেটা সে টাকাটা কি করলাম? রিকভার করলাম, রিকভার করলাম। এটাকে কি বলা হয়? ব্যাড ডেট রিকভার। আমি বলেছি শুনে নিবি, ব্যাড ডেট রিকভার হচ্ছে এক ধরনের ইনকাম, এটা হচ্ছে ইনকাম। কি বললাম? ব্যাড ডেট রিকভার হচ্ছে এক ধরনের ইনকাম, এটা হচ্ছে ইনকাম। তাহলে একদিকে হলো ইনকাম আর একদিকে এটা নমিনাল অ্যাকাউন্ট। তুই যখন জার্নাল করি যদি এগুলো না জানিস, জার্নাল করতে পারবি না, রিয়ালি পারবি না জার্নাল করতে, পারবি না জার্নাল। তো এইগুলোই তোর মেন। তাহলে আমি কি করালাম? 5 করালাম। ঠিক আছে, এবার আবার উপরে চলে আসি। তো এরকম এই যে আমি এইগুলো বললাম, এর মধ্যে অনেক এমসিকিউ পাবে, অনেক এমসিকিউ পাবে, বলে দেবে এমসিকিউ হবে, বলে দিলাম। 2 নম্বর অঙ্কটা করাবো, এটা খাতায় লিখে লিখে করাবো, ঠিক আছে? এটার জন্য খাতা খোলে এক্সাম্পল 2 বলে লিখ। আগের গুলো কি পড়ালাম? আগের গুলো আমি তোকে কি পড়ালাম? এক্সাম্পল পড়ালাম। কি পড়ালাম? এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো ও বলতে পারে যে গোল্ডেনে কি হতে পারে, পার্সোনালে কি হতে পারে। বা ধর ও তোর পরীক্ষায় অপশন এরকম নাও দিতে পারে, ও তোর পরীক্ষায় ধর বলে দিল ডিসকাউন্ট রিসিপ্ট, ও হয় গোল্ডেনের অপশন দিল আর না হলে মডার্নের অপশন, যে কোনো অপশন দিল। এই জন্য তোকে দুদিক থেকেই জানতে হবে। কি বললাম? আমি দুদিক থেকেই জানতে হবে, আমি দুদিক থেকেই কথা বললাম। ছেড়ে দে, ওর পথেই করতে থাকে। ওরকম জার্নাল তো ওরকম স্ট্যান্ডার্ড টাইপের জার্নাল, ওই জার্নাল গুলো তো যখন তোর মোটামুটি ক্লাস আরম্ভ হয়নি তখন আমি ওই জার্নালের পিডিএফ পুরো মোটামুটি করিয়েছিলাম। এবার এখন তো এই বইয়ের অঙ্কগুলোই তোকে ফোকাস করতে হবে, ওইগুলো এখন করা না থাকলে আর কি করে হবে? এখন এইগুলোই করতে হবে, এগুলো করতে পারলে কি অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, ওখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়। যাই হোক, ওইগুলো যাদের করা আছে এইগুলো আর করাতে হবে না, তাদের আর করতে হবে না। তো দেখ এখানে 2 নম্বর অঙ্কটা পড়ছি, 2 নম্বর অঙ্কটা পড়ছি, ভালো করে শুনবি। এই যে জার্নাল যখন তোকে পরীক্ষায় করতে দেবে না, তোকে জার্নাল করার আগে তোকে কি করতে হবে জানিস তো? প্রথমে ডেবিট ক্রেডিট খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো তুই লিখে রাখ। এখন তো আর সেরকম ভাবে সময় নেই, সব কোশ্চেন টুকে সময় পড়লো, তুই এখানে পেজ নাম্বার দিয়ে এক্সাম্পল 2 লিখে রাখ, ঠিক আছে? আর তুই যে বইটা কিনবি বইটার মধ্যে এই অঙ্কটা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এক্সাম্পল 2 কি বলছে পড়ছি আমি, হ্যাঁ পড়ছি, কিন্তু কোশ্চেনটা পড়ি ভালো করে। বলছে ফর্ম দা ফলোইং ট্রানজাকশন, এই যে নিচে কয়টা 8খানা ট্রানজাকশন দিয়েছে। ট্রানজাকশন নিশ্চয়ই বুঝতে পারছিস ট্রানজাকশন কাকে বলে? ট্রানজাকশন বলেছে। বলছে স্টেট থ্রু অ্যানালাইসিস হুইচ অ্যাকাউন্ট ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো আর কোন অ্যাকাউন্টকে ক্রেডিট। প্রথমে এক একটা করে লাইভ। 1 নম্বর বলেছে শ্রী আনন্দ মুখার্জি, ভালো করে শুনবি, আনন্দ মুখার্জি ও একটা ব্যবসা শুরু করেছে। কত টাকা দিয়ে? ও 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তো আমার সঙ্গে সঙ্গে লিখবে যে বলবো।
এখানে লিখছি এক্সাম্পল 1 নম্বর পয়েন্ট, তাই 1 নম্বর পয়েন্টটা লিখবি, এক্সাম্পল 2 দিয়ে 1 নম্বর পয়েন্টটা লিখবি। কি করেছে? আনন্দ মুখার্জি ব্যবসা শুরু করেছে। একদম সিম্পল ভাবে ভাবতে হবে, একদম খুব ইজি জিনিস ভাবতে হবে। আমি যেদিন প্রথম দিন জার্নাল শিখিয়েছিলাম, মনে আছে কিভাবে জার্নাল বানিয়েছিলাম? আমি প্রথমে বলেছিলাম যে একদম 3টে জিনিস আমি সব বলেছি। বাট সাপোজ ধর তোরা তো কমার্স পড়ছিস, তো এমন একজনকে দাঁড় করাতে হবে যে কমার্স পড়ে না, কমার্স সম্পর্কে জানে না, সে কি আনসার দিতে পারবে? আমি আবার বলছি, আনন্দ মুখার্জি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে তোকে ভাবতে হবে, ও তখন তার যে জানে না, কমার্স সম্পর্কে নলেজ নেই, সে বলবে কি? সে কি বলবে জানিস তো? ও বলবে বিজনেসে 1 লাখ টাকা আসে। ভালো করে বোঝ, ধর এটা হচ্ছে তোর বিজনেস, এটা হচ্ছে তোর বিজনেস, এটা কি? এটা বিজনেস। আর বিজনেসের মালিকের নাম কি বললাম? ব্যবসা শুরু করার সময় যে টাকা নিয়ে এসে তাকে কি বলা হয়? মালিক। মালিক। তা মালিক কত টাকা নিয়ে এসছে? 1 লাখ। তাহলে বিজনেসে এসছে কি? টাকা এসছে। বিজনেসে কি এসছে? টাকা এসছে। ব্যাস, সিম্পল ভাবে, একদম সিম্পল বিষয়, বিজনেসে টাকা এসছে। তাহলে আমি লিখলাম এখানে ক্যাশ। টাকা মানে কি? স্যার টাকা ক্যাশও হতে পারে, ব্যাংকও হতে পারে। কারণ দেখবি কেউ চেকের মাধ্যমেও টাকা আনতে পারে, আবার কেউ ক্যাশ টাকাও নিয়ে আসতে পারে। তাহলে এখানে কি নিয়ে এসেছে? চেকের মাধ্যমে টাকা নিয়ে এসছে না ক্যাশে নিয়ে এসছে? তাহলে প্রথম পয়েন্ট হলো ক্যাশ। আমি একদম সিম্পল ভাবে ভাববো, একদম সিম্পল ভাবে, কোনো কমপ্লিকেট নয়। বিজনেস শুরু করার সময় ব্যবসার মালিক 1 লাখ টাকা নিয়ে এসছে। বিজনেসে কি এসছে? ক্যাশ এসছে। এই টাকাটা কে নিয়ে এসছে? টাকাটা কে নিয়ে এসছে? মালিক নিয়ে এসছে, মালিক। আচ্ছা মালিক, মালিকের নাম? স্যার মালিকের নাম হচ্ছে আনন্দ মুখার্জি, তাই তো? আমি আনন্দ লিখলাম। এত অব্দি ঠিক আছে? তা বিজনেসে কে নিয়ে এসছে টাকাটা? মানে বিজনেসে কি এসছে? আচ্ছা তার আগে তোদের একটু বলে দিই, ডবল এন্ট্রি সিস্টেম বলেছিলাম। ডবল এন্ট্রি সিস্টেম কাকে জানিস তো? ডবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল মানে কি? দুদিক। ডবল এন্ট্রি মানে কি? দুটো দিক আছে। ডবল এন্ট্রির মানে দুদিক আছে। একদিক মানে কি? বিজনেসে কি আসলো, কি বললাম? বিজনেসে কি আসলো বা গেল, একটা দিক। এটা হচ্ছে একটা দিক, বিজনেসে কি আসলো বা গেল। এখন বলি স্যার বিজনেসে 1 লাখ টাকা আসলো, এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক কি? প্রশ্ন হলো, এই যে বিজনেসে যে এই টাকাটা আসলো, 1 লাখ টাকা আসলো, কেন আসলো? তার মানে একটা ডুয়াল অ্যাসপেক্ট বললাম, মানে ডবল এন্ট্রি মানে দুটো দিক হয়। একদিক হচ্ছে বিজনেসে কি আসলো বা গেল, আসতেও পারে যেতেও পারে, বিজনেসে কি আসলো বা গেল, এবং এই আসা আর যাওয়ার পেছনের কারণটা কি, তাকে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম। বোঝা গেল ডবল এন্ট্রি সিস্টেম জিনিসটা কি? বিজনেসে কি আসলো বা বিজনেস থেকে কি গেল। এই এক্সাম্পলে বিজনেসে আসলো, এই এক্সাম্পলে বিজনেসে 1 লাখ টাকা আসলো, কেন আসলো? এই এক্সাম্পলে বিজনেসে 1 লাখ টাকা আসলো, কেন আসলো? ব্যবসার মালিক টাকা নিয়ে আসলো। ব্যবসার মালিক টাকাটা নিয়ে আসলো ব্যবসা করার জন্য, ঠিক আছে? তা ব্যবসার মালিক ব্যবসা শুরু করার জন্য যে টাকা পয়সাটা নিয়ে আসে, ঠিক আছে, তো তাকে কি বলা হয়? ক্যাপিটাল বলা হয়। অ্যাকচুয়ালি বলি স্যার টাকাটা আনন্দ নিয়ে এসছে। ক্যাপিটালের কথাটা কে ইউজ করবে? কমার্সের স্টুডেন্ট। কিন্তু নর্মাল মানুষ এটা ক্যাপিটাল বলবে না, বলবে যে না ব্যবসা শুরু করার সময় টাকা আসলো 1 লাখ টাকা। তাহলে বিজনেসে ক্যাশ আসলো 1 লাখ, ঠিক আছে? নিয়ে আসলো কে? আনন্দ নিয়ে আসলো। আনন্দ একজন ব্যবসার মানে কি বলবো, একজন তো রেপুটেড, একজন ওনার। ওনারকে কখনো নাম ধরে টাকা হয়নি, ওনারকে কখনো নাম ধরে টাকা, ওনারকে ক্যাপিটাল বলা হয়। ওনার যদি ব্যবসায় কিছু নিয়ে আসে তাকে বলা হয় ক্যাপিটাল। তাই আনন্দ এর জায়গায় তাকে লিখবো কি? ক্যাপিটাল। বুঝতে পারলি ব্যাপারটা কি বলছি? আনন্দের জায়গায় ক্যাপিটাল। বোঝা গেল কি বললাম? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে এখানে লেখ, তোরা লেখ ক্যাশ লিখবি, প্রথমে প্রথমে লিখবি ক্যাশ, তার নিচে লিখবি আনন্দ ইকুয়াল টু দিয়ে লিখবি ক্যাপিটাল। আনন্দ ইকুয়াল টু দিয়ে লিখবি ক্যাপিটাল। ঠিক আছে? বুঝে বুঝে করতে হবে। দেখ এবার ধর, এদিক শোন, ক্যাশ আমাদের ব্যবসার কি? সব সময় মডার্নের দিক থেকে করবো, কারণ আমি বারবার বলছি ওটা তো ওটা শেখানোর জন্য বললাম, কিন্তু যখনই ডেবিট হবে না ক্রেডিট হবে, আমি কখনোই গোল্ডেনের কনসেপ্টে যাবো। আমি যাবো কোনটা? মডার্ন, কারণ মডার্ন বেশি ইজি। মডার্ন বেশি ইজি। তাহলে ক্যাশ কি? ক্যাশ আমাদের কি বললাম? অ্যাসেট। এখানে লিখবো অ্যাসেট। লেখ, আমার সময় লিখবি অ্যাসেট। আমার সময় লিখবি অ্যাসেট। ক্যাশ লেখ অ্যাসেট। ক্যাশ লেখ অ্যাসেট, ঠিক আছে? ক্যাশ লেখ অ্যাসেট, ঠিক আছে? আর ক্যাপিটাল তো ক্যাপিটাল। এখন বলবি স্যার এখন ডেবিট আর ক্রেডিট চুজ করতে হবে। আচ্ছা বল, বিজনেসে 1 লাখ টাকা আসলো, তাহলে ক্যাশ বাড়লো না কমলো? ক্যাশ বাড়লো, মানে ক্যাশ বাড়লো মানে অ্যাসেট বাড়লো,
বাড়লো মানে প্লাস, পাশে প্লাস দিলাম। প্রথম প্রথম অঙ্কগুলো আমি ধরে 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 করাবো। অ্যাসেট বাড়লো মানে প্লাস। আর ক্যাপিটাল, ক্যাপিটাল তো আগে ছিল না, তাহলে এখন ক্যাপিটালটা কি হলো, বাড়লো না কমলো? বাড়লো। ক্যাপিটালও বাড়লো প্লাস। ঠিক আছে, হয়েছে, সাইন দিচ্ছি। এবার জাস্ট লিখবো ডেবিট ক্রেডিট, ব্যাস কাজ শেষ। ডেবিট কে ডেবিট কে ক্রেডিট। এটা স্যার কে ডেবিট কে ক্রেডিট কি করে বুঝবো? এই দেখ, তোকে এই মতো লিখেছি। কি লিখেছিল রে? এটা কি অ্যাসেট লিখেছিল, অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে কি লিখেছিল? ডেবিট। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট। এটা তোকে মুখস্থ হতে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। এটা হয়ে গেল ডেবিট। ঠিক আছে, পাশে লিখলাম ডি আর ডেবিট, ডি আর ডেবিট। তার নিচে কি ছিল? ক্যাপিটাল বাড়াচ্ছি, তাই তো? তাহলে এখানে দেখ ক্যাপিটাল বাড়াচ্ছি, লেখা চলে এই ক্যাপিটাল, ক্যাপিটাল কোনটা? এই দেখ ক্যাপিটাল, এই দেখ ক্যাপিটাল। ক্যাপিটাল বাড়াচ্ছে মানে কি? ঠিক আছে, তো এবার প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল কে ডেবিট কে ক্রেডিট। তোকে পরীক্ষায় না এরকম কোশ্চেন দেবে, এরকম কোশ্চেন দেবে, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, এরকম টাইপের কোশ্চেন। তো বোঝা গেল প্রথম পয়েন্টটা, বুঝে গেছিস? বুঝতে পেরেছিস, বুঝিস? বুঝতে। 2 নম্বরটা করবো, এইভাবে ভাবে করতে হবে। 2 নম্বর কি বলেছে? একটা হলো 2 নম্বরটা কি বলেছে? হি পারচেস গুডস 30,000 টাকা ইন ক্যাশ। তাহলে চল, প্রশ্ন কি বললাম? আমি কি বললাম? ডবল এন্ট্রি কাকে বলে? আমি আবার বলছি, আবার বললাম ডবল এন্ট্রি কাকে? বিজনেসে কি আসলো বা কি গেল, এটা হচ্ছে একটা দিক। এবং এই আশা বা যাওয়ার পেছনের কারণ তাকে বলে ডবল এন্ট্রি সিস্টেম। তাহলে সেকেন্ড পয়েন্ট বলেছে, তুই ব্যবসা শুরু করার সময় 1,00,000 টাকা নিয়ে আসবি। এবার টাকা নিয়ে আসলে তো হবে না, তুই যখন ব্যবসা করবি তাহলে ব্যবসা কি করতে হয়? গুডস কিনতে হবে। তুই ধর একটা কিসের দোকান খুলিস, সাপোজ ধর তুই ধর একটা মুদিখানা দোকান খুলছিস, তুই মুদিখানা দোকান খোলার সময় 1,00,000 টাকা নিয়ে আসলি। তো 1,00,000 টাকা নিয়ে আসলে হবে না, তারপর মুদিখানা দোকানটার জিনিসপত্র কিনতে হবে। তুই জিনিস না কিনলে দোকানে কাস্টমার সাথে বেশি কি করে? ঠিক আছে, কি লেখা আছে দেখ, হি পারচেস গুডস। আমি কি শিখিয়েছিলাম প্রথম দিন থেকে? প্রথম দিন শিখিয়েছিলাম গুডস কিনলে তাকে বলা হয় পারচেস, বলেছিলাম। গুডস কিনলে পারচেস কথাটা কখন ইউজ করা হয়? লেখা ছিল তো, লেখা ছিল খাতায়, পরিষ্কার লেখা ছিল, গুডস কিনলে পারচেস কথাটা ইউজ করা। ঠিক আছে, গুডস লিখবো না আমি। আমি কি বলেছে ভালো করে পড়, ভালো করে শোন। আবার পড়ছি, বারবার করে পড়ছি, বুঝছি। হি পারচেস গুডস ওয়ার্থ রুপিস 30,000 ইন ক্যাশ। তাহলে বিজনেসে বল আসলো না গেল? প্রথমে হচ্ছে গেল, প্রথমে হচ্ছে গেল, কেন আমার বিজনেস থেকে কি বেরোলো? তুই বলি স্যার বিজনেস থেকে টাকা বেরোলো, টাকা বেরোলো, বিজনেস থেকে আমার টাকা বেরিয়ে গেছে, 30,000 টাকা বেরিয়ে গেছে। বিজনেস থেকে টাকা বেরিয়ে ক্যাশ, ক্যাশ তো অ্যাসেট, তাই না? ক্যাশ অ্যাসেট বেরিয়ে গেছে। অ্যাসেট কি হয়েছে? বেরিয়ে গেছে মানে কমে গেছে, বেরিয়ে গেছে মানে কমে গেছে। দেখ, অ্যাসেট কে কমাতে গেলে কি করা উচিত? দেখ, অ্যাসেট কে বাড়াতে গেলে যদি ডেবিট করা উচিত, অ্যাসেট কমাতে গেলে কি করা উচিত? ক্রেডিট করা উচিত। বুঝে গেল, প্রথম পয়েন্ট হয়ে গেল। তাহলে একটা হয়ে গেল ক্যাশ কমে গেল। কেন টাকা কমলো ব্যবসা থেকে? ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা কেন কমলো? গুডস কিনলাম বলে, গুডস কিনলাম বলে টাকা। তাই গুডস কেনাকে কি বলা হয়? পারচেস। লিখতে হবে, গুডস কেনাকে বলা হয় গুডস কেনাকে বলা হয়। আর পারচেস আমাদের কি ধরনের? পারচেস কি বলেছিলাম? পারচেস তো খরচ, পারচেস কি খরচ। না, নমিনালের কথা এখানে আসবেই না। এখানে আমি গোল্ডেনের কনসেপ্টে যাবোই নি, যা যাবো পুরো মডার্ন। আমরা পুরো মডার্নের কনসেপ্টে যাবো। তাহলে পারচেস হচ্ছে খরচ। তাহলে খরচ কি হচ্ছে? খরচ বাড়ছে, খরচ বাড়ছে। স্যার খরচ কি করে বাড়ছে? আচ্ছা, খরচ কি আগে ছিল? বুঝি, খরচ কি আগে ছিল? ফার্স্ট টাইম খরচা হলো, তাহলে ফার্স্ট টাইম খরচা হলো, খরচ বেড়ে গেল, খরচ বাড়ছে। আর খরচকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। এটা জাস্ট তোকে, তোদের কি বললাম বারবার করে বলছি, জাস্ট শুধু এই চারটা একটু মাথার মধ্যে গেঁথে রাখবে, তারপর মাথার মধ্যে ঘুরবে, বুঝতো না, মাথার মধ্যে সারাক্ষণ ঘুরবে এই চারটা, চারটা ঘুরবে। ঠিক আছে, সারাক্ষণ ঘুরবে মাথার মধ্যে, ব্যাস। এটা হলেই হয়ে যাবে। যতদিন জীবনে অ্যাকাউন্টেন্সি পড়বে ওই চারটাই কাজে লেগে যাবে, ওই চারটাই কাজে লেগে যাবে। তাহলে এটা কি হলো বল? ডেবিট। ওইটা গেল, হয়ে গেল 2 পয়েন্ট। কি বললে বলুন? দেখ, টাকা পয়সা কোনো গল্প হচ্ছে এখানে? কোনো টাকা পয়সা কোনো গল্পই হচ্ছে না, মানে দরকার হচ্ছে না, যখন লাগবে আমি বলবো, অবশ্যই বলবো। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর কি বলেছে? হি পারচেস গুডস, কি বলেছে? আবার কিনেছে গুডস, আবার গুডস কিনেছে, কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে গুডস কিনেছে। কিন্তু কিসে গুডস কিনে? ধারে। তার থেকে অমিতাভ বচ্চন। আমরা কি শিখেছিলাম? যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স। ক্রেডিটার্স, জোরে বলি, যাদের ধারে গুডস কেনা হয় তাদেরকে বলা হয় ক্রেডিটার্স। তাহলে আমি ধারে গুডস কার থেকে কিনেছি? ফর
অপশনের জায়গায় অমিতাভ, তাহলে এখানে প্রথমে লিখবো অমিতাভ, প্রথমে লিখবো অমিতাভ, অমিতাভ থেকে ধারে গুডস কিনেছে, ঠিক আছে, অমিতাভ থেকে ধারে গুডস কিনেছে, লেখ অমিতাভ বলে, প্রথমে লেখ অমিতাভ বলে, অমিতাভ থেকে ধারে গুডস কিনেছে, কি বললাম, অমিতাভ থেকে ধারে গুডস কিনেছে, তাহলে অমিতাভটা কি বললাম তো, ক্রেডিটার। আরে যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স, তাহলে অমিতাভ হয়ে গেল আমার ক্রেডিট, লিখলাম ক্রেডিটার্স, ঠিক আছে, তোদের বোঝার জন্য লিখলাম ক্রেডিটার্স। আর ক্রেডিটার্স কি আমাদের লাইবিলিটি, ঠিক আছে, দেখি সুন্দর করে ধরে ধরে পাট 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 করে লিখছি ক্রেডিটার্স লাইবিলিটি। তাহলে আমার এই অঙ্কে ভালো করে শুনবি, 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর পয়েন্ট, আমার বিজনেসের লাইবিলিটি এখানে বাড়ছে না কমছে, চিন্তা ভাবনা করে বল, ঠিক আছে, লাইবিলিটি বাড়ছে না কমছে, বাড়ছে, কারণ লাইবিলিটি ছিল না তো আগে, ফার্স্ট টাইম লাইবিলিটি হলো, বাড়লো, লাইবিলিটি বাড়ছে। স্যার লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হবে, ওই চার্টে লেখা আছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে যখনই অঙ্ক করবি না, এই দেখ এই চারটা পুরো মাথার মধ্যে রাখতে, পুরো পেজের ফার্স্ট পেজে সবসময় মনে হয়, এটা মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, গেঁথে রাখতে হবে, ভুললে চলবে না। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করতে হয়, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এখানে লিখলাম ক্রেডিট, হয়ে গেল আমি দেবো, ঠিক আছে, কি বললাম বোঝা গেল, প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো, প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো। এবার আচ্ছা, অমিতাভ আমাদের কাছে টাকা পায়, কেন টাকা পায়, ওর থেকে গুডস কিনেছি, গুডস কিনেছি, গুডস কিনেছি, গুডস কিনেছি, আচ্ছা গুডস কেনাকে কি বলা হয়, আগেরটাই গেল পারচেস, তাহলে পারচেস, তাহলে পারচেস আমাদের কি খরচ, খরচ কি হচ্ছে বাড়ছে, মানে ডেবিট, বুঝা যাচ্ছে ব্যাপারটা। 4 নম্বর কি বলছে, বিসাইডস হি পারচেসড ফার্নিচার অফ ₹25,000 ক্যাশ। আগেরটা কি হয়েছিল, 1 2 3 হলো, 4 নম্বর পড়েছে, এবার ফার্নিচার কেনা হয়েছে, কি কেনা হয়েছে, গুডস তো কেনা হয়েছে বলেনি, গুডস কিনলে পারচেস বলে, ফার্নিচার কিনলে কি পারচেস বলবে না, ফার্নিচার কিনেছি তাহলে বিজনেস এসে, মানে অ্যাসেট ওইভাবে বলতে হবে না, ফার্নিচার কিনেছি শুনি স্যার, বিজনেসে ফার্নিচার এসছে, ফার্নিচার কিনেছি ফার্নিচার এসছে। আজকে তুই ধর একটা ফোন কিনলি, তাহলে তোর কাছে কি আসে, ফোন আসে, তো ফোন কিনলে অ্যাসেট, আরে অ্যাসেট তো ঠিক, ওটা পরে, আগে বেসিক কথাটা বল, বেসিক কথা, ফার্নিচার কিনেছি, আমার কাছে কি এসছে, ফার্নিচার এসছে, লিখতে থাক, এবার বুঝতে মোটামুটি একটা আইডিয়া হচ্ছে, বুঝতে হচ্ছে কি কি করতে হচ্ছে, ফার্নিচার কিনেছি মানে কি আছে, ফার্নিচার এসে, লিখো ফার্নিচার, লিখো ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার কিনেছি মানে ফার্নিচার এসছে, লিখলাম ফার্নিচার, ফার্নিচার আমাদের কি অ্যাসেট, এবার বল অ্যাসেট, এবার বল অ্যাসেট, এবার বল অ্যাসেট, ঠিক আছে, ফার্নিচার ইকুয়াল টু দিয়ে লিখলাম অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে এখানে, বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, বল, ডেবিট, ডেবিট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা। এবার আমি ফার্নিচার কিনলাম, আমার বিজনেসে ফার্নিচার আসলো, গেল ক্যাশ, মানে টাকা গেল, টাকা গেল, ক্যাশ গেল, এখানে লিখলাম ক্যাশ, এটা হচ্ছে অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট গেল, তাহলে অ্যাসেট গেল মানে কি হবে, অ্যাসেট ক্রেডিট, হয় কি না, অ্যাসেট গেল ক্রেডিট, বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছিস ব্যাপারটা। 5 নম্বর, হি সোল্ড আ পার্ট অফ দ্য পারচেস গুডস টু অতীশ, ঠিক আছে, ইন ক্যাশ 50,000, আচ্ছা, খুব সুন্দর কথা বলেছে, এমন কিছু কঠিন বলেনি, লাইনটার মানে বুঝলাম, হি সোল্ড, হি মানে যার ব্যবসা, সে সোল্ড করেছে, কি সোল্ড করেছে, ও আ পার্ট অফ দ্য গুডস পারচেজ, ও যতটা গুডস কিনেছিল, ভালো করে শোন না, লাইনটা মানে বোঝ না ইংলিশটা, এই যে ব্যবসার মালিক গুডস বেচেইছে, ও কোন গুডস বেচেছে, যেগুলো কিনেছে সেগুলোতে বেচবে, ও তাই লিখেছে আ পার্ট অফ দ্য পারচেজ গুডস, ও যতটা গুডস কিনেছিল তার পার্ট বেচছে, পুরো বেচেনি, কিছুটা বেচেছে, তাকে অতীশকে বেচেছে, ক্যাশে, মানে বাকিতে বেচেনি, বাকিতে বেচলে ক্যাশ বলতো না, ক্যাশে বেচে 50,000 টাকা, ও পাতি কথা কিছু বলেনি, বলেছে ভাই অতীশকে 50,000 টাকার গুডস বিক্রি করেছে, এটাই বলেছে, অতীশকে বিক্রি করেছে 50,000 টাকা, তাহলে কাউকে যদি গুডস বিক্রি করি, তাহলে আমার দোকানে কি এসছে, টাকা এসছে, টাকা এসছে, সবার মধ্যে একদম পুরো দেখ, আমি কিভাবে ধরছি দেখেছি, সিম্পল, একদম সিম্পল ভাবে ধরছি, কোনো কমপ্লিকেট যাওয়ার দরকারই নেই, আমি গুডস বিক্রি করেছি, এসছে টাকা, টাকা এসছে,
তাহলে টাকা এসছে মানে ক্যাশ। বুঝতে পারছিস তো কি বললাম? ক্যাশ, ক্যাশ। বিজনেসে ক্যাশ এসছে, আর ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেটস। তাহলে অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। এখন তোকে যদি কেউ জিজ্ঞাসা করে বিজনেসে টাকা কেন আসলো, কি বলবি? অ্যান্সার কি দিবি? গুডস বিক্রি করেছে, আর গুডস বিক্রি করলে তাকে কি বলা হয়? সেল। কিনলে পারচেস, বেচলে সেল। সেল আমাদের ব্যবসার সেল করলে ব্যবসার কি হয়? ইনকাম হয়। সেল করলে ব্যবসার এক্সপেন্স হয়। পারচেস করলেও এক্সপেন্স হয়, সেল করলেও এক্সপেন্স হয়। সেল মানে বিক্রি। কোনো কিছু বিক্রি করলে ব্যবসার আয় হয় না ব্যয় হয়? আয় হয়, ব্যাস। সেল হচ্ছে রেভিনিউ। কি বললাম? সেল হচ্ছে রেভিনিউ, সেল হচ্ছে রেভিনিউ, সেল হচ্ছে রেভিনিউ। তাহলে রেভিনিউ মানে আয়। তাহলে তোর ব্যবসার আয় বাড়ছে না কমছে? সেল করলে বাড়ছে। তাহলে রেভিনিউ বাড়লে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। হয়ে গেল। 6 নম্বর কি বলছে? তার মানে এই যে কোম্পানির মালিক, ও গুডস কিনেছিল, যত টাকার গুডস কিনেছিল তার মধ্যে কিছু গুডস বেচে দিল, তাই তো? ও যত টাকার গুডস কিনেছিল কিছু গুডস তো বেচলো। তারপর একটা বলবো, অদৃষ্ট হলো 6 নম্বর পয়েন্টটা বলবো। 6 নম্বর পয়েন্টটা বলো, কি বলেছে? হি সোল্ড রিমেনিং পার্ট। অর্থাৎ আগের পয়েন্টটায় বলেছিল ও তো সব গুডস বেচেনি, অতীশকে কিছুটা গুডস বেচেছিল। আরো যে বাকি গুডস ছিল সেই গুডসটা কাকে বেচেছে? এবার অয়নকে বেচেছে, অয়নকে। কাকে বেচেছে গুডসটা বল? অয়নকে বেচেছে। এবার আগেরটা যেমন অতীশকে ক্যাশে বেচেছে, এখানে কি বলছে? অয়নকে ধারে বেচেছে। ক্রেডিট মানে ধারে। কি শিখেছি প্রথম দিন বলেছিলাম? যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে কি বলা হয়? ডেটার্স। যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে বলা হয় ডেটার্স। তাহলে আমার কোম্পানিতে এই পয়েন্টে ডেটার্সটা কি হলো? অয়ন ডেটার্স হয়ে গেল। কেন? আমি ধারে কাকে বেচেছি? তাহলে অয়ন ডেটার্স। প্রথম পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, অয়ন। আমি ধারে গুডস পেয়েছি অয়নকে, তাহলে অয়ন আমার কি? ডেটার্স, নাকি না? আর ডেটার্স ব্যবসার কি? আগেই করলাম। ডেটার্স ব্যবসার কি? এবার তো করলাম। আরে এই যে এখানে লিখলাম তো ডেটার্স, এই যে এখানে করছিল না গোল্ডেন রুল মডার্ন বলে। ডেটার্স আমাদের ব্যবসার কি? অ্যাসেট। কি করে লাইবিলিটি হয়? আমি তোকে ধারে গুডস বিক্রি করলাম 10,000 টাকা, তোকে টাকা পাই তো? আমার কাছে লাইবিলিটি কি করে থাকে? ডেটার্স হচ্ছে অ্যাসেটস। কত পড়তে হবে তার থেকে এক্সাম্পল মাথায় নি, এক্সাম্পল পড়তে হবে। ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেটস। তাহলে যাদেরকে ধারে গুডস বিক্রি করি তাদেরকে বলা হয় ডেটার্স, আর ডেটার্স হচ্ছে অ্যাসেটস। কেন অ্যাসেট? ওকে টাকা পাবো তো। অ্যাসেট। তাহলে অ্যাসেট এক্ষেত্রে কি হচ্ছে? অ্যাসেটস আর বাড়ছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমি অয়নের কাছে টাকা পাবো কেন? কারণ ওকে আমি গুডস বিক্রি করেছিলাম, আর গুডস বিক্রি করলে তাকে কি বলা হয়? সেল। সেল আমাদের ব্যবসার কি বল? রেভিনিউ বা ইনকাম, রেভিনিউ বা ইনকাম। রেভিনিউ, ইনকাম বাড়ছে, ইনকামকে বাড়াতে গেলে কি করতে হবে? কেটে ফেলতে হবে। হয়ে গেল 6 নম্বর পয়েন্ট। কি ক্লিয়ার হলো তো? ছটা এক দেখতে গেলে 6টা পয়েন্ট হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট, তোকে বাইরে দেখতে হবে, যদি অসুবিধা হয় বুঝতে পরের ক্লাসে আবার তোকে বলতে হবে, ওগুলো দেখতে হবে তো বাইরে। 7 নম্বর পয়েন্ট বলছে কি? হি পারচেস্ট ওয়ান টাইপরাইটার ফ্রম অপর্ণা ইলেকট্রনিক্স। ঠিক আছে তো? হি পারচেস্ট ওয়ান টাইপরাইটার ফ্রম অপর্ণা ইলেকট্রনিক্স 10,000 অন ক্রেডিট। আস্তে আস্তে পড়ি। আমি যে ব্যবসা করেছি, ব্যবসার একটা টাইপরাইটার কিনেছি। কি কিনেছি? টাইপরাইটার। সে পরে বলছি টাইপরাইটার কিনেছি। বুটস কিনেছি? আমি বলেছিলাম বুটস কিনলে পারচেস, টাইপরাইটার কিনলে তো আর পারচেস হবে না। তো টাইপরাইটার কিনলে টাইপরাইটারই হবে। টাইপরাইটার কিনলে কি হবে? তো টাইপরাইটারই হবে। তাহলে টাইপরাইটার। 7 নম্বর, তা কি কিনেছিস তুই? টাইপরাইটার কিনেছিস, এখানে লিখবো টাইপরাইটার। তো টাইপরাইটার বুঝিস তো? টাইপিং করছে, এটা কি আমাদের ব্যবসা? অ্যাসেট। টাইপরাইটার অ্যাসেট। টাইপরাইটার হচ্ছে অ্যাসেট। কেন অ্যাসেট? নর্মাল ব্যাপার, একটা টাইপরাইটার কিনলে বহু বছর ইউজ করতে পারবে। একটা টাইপরাইটার কিনলে বহু বছর ইউজ করতে, তাই অ্যাসেট। এই কারণের জন্য অ্যাসেট হলো।
অ্যাসেট, তাহলে এখানে অ্যাসেট কি হচ্ছে, বাড়ছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে, ডেবিট ক্রেডিট। এবার টাইপরাইটার এবার পড়তে হবে, টাইপরাইটার কিসে কিনেছিস, ক্যাশে কিনেছিস নাকি ধারে কিনেছিস। স্যার টাইপরাইটার ধারে কিনছি, ধারে কিনলে তো বলতে হবে কার থেকে ধারে কিনে, কার থেকে, অপর্ণা ইলেকট্রনিক্স। তো যাদের থেকে আমরা ধারে কিনি তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স। অপর্ণা ইলেকট্রনিক্স, লেখে এখানে অপর্ণা যাদের থেকে ধারে কিনি তাদেরকে বলা হয় ক্রেডিটার্স, এখানে লিখি ক্রেডিটার্স। এখানে ক্রেডিটার্স বাড়ছে না কমছে, বাড়ছে, বাড়লে কি হবে, ক্রেডিট। ও সরি, ক্রেডিটার্স এর পাশে ব্যাকেটে লিখে রাখ লাইব্রেরি, নাহলে ক্রেডিটার্স বললে তো বুঝতে পারবে যখন ক্রেডিটার্স লেখা ছিল, লাইব্রেরি, ক্রেডিটার্স লাইব্রেরি, লাইব্রেরি বাড়লে কি হয়, ক্রেডিট হয়। বুঝতে পারছিস কি বললি, কি বললাম বুঝতে পারছিস তো। লাস্ট পয়েন্ট ছিল এই অঙ্কটা 8। ঠিক আছে, লাস্ট পয়েন্ট এই অঙ্কটা, এক্সাম্পল 12 লাস্ট পয়েন্ট। বলবো, হি পেড ওয়েজেস রুপিস 10,000 টাকা ইন ক্যাশ। তার মানে কি বলেছে, হি পেড মানে ব্যবসার মালিক 10,000 টাকা পে করেছে, তাহলে ব্যবসা থেকে কি গেছে, টাকা গেছে, টাকা গেছে, ব্যবসা থেকে কি গেছে, টাকা গেছে, টাকা মানে ক্যাশ, ক্যাশ গেছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট গেছে, আর অ্যাসেটকে, অ্যাসেট গেছে মানে কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, হ্যাঁ, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে, একটু পড়ে না, পড়ে না, ভালো করে পড়ে নে, বাড়িতে পড়াশোনা করিস না। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, হয়ে গেল। প্রশ্ন হলো ব্যবসা থেকে যে 10,000 টাকা গেছে, ভালো করে বুঝতে হবে, এই অ্যান্সারটা বোঝাতে হবে। ব্যবসা থেকে যে 10,000 টাকা বেরিয়ে গেছে, কেন বেরোলো, ব্যবসা থেকে যে 10,000 টাকা বেরোলো, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, সাপোজ ধর এদিক শোন, ধর বিজনেসের ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা বের করে কাউকে দিলে, অন্য কেউ জিজ্ঞাসা করতে পারলো, জিজ্ঞাসা করতে পারে যে কেন 10,000 টাকা বের করা হলো? ব্যবসা থেকে ক্যাশ বেরোলো, ক্রেডিট করলে ঠিক আছে, কিন্তু কেন বের করলো ক্যাশটা, কারণটা কি, কি কারণে ক্যাশটা বের করলো, বল কি কারণে টাকা, টাকা দেওয়ার জন্য, কাকে টাকা দেওয়ার জন্য, ওয়ার্কার, ওয়ার্কারকে টাকা দিলাম। স্যার কেন, তোর বললো কেন ওয়ার্কারকে টাকা দিলেন, কারণ ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি, কাজ করেছি মানে তাকে বলা হয় বেনিফিট। আজকে তোর ঘর আছে, ঘরে ধর কেউ বাসন মাজে, ঘর মোছে, তাকে তুই ধর মাসের শেষে ধর 2,000 টাকা দিন, কেউ জিজ্ঞাসা করলো কেন 2,000 টাকা দিলেন, কারণ ওকে দিয়ে আমি কাজ করেছি, কাজ করেছি মানে বেনিফিট নিয়েছি, আর বেনিফিট নেওয়াকে কি বলা হয়, খরচ। তোর চোখে মুখে সারাক্ষণ কি অ্যাসিড পড়ে নাকি, ঠিক আছে, বেনিফিট নিও, তো আমি কাউকে দিয়ে কাজ করেছি মানে কি হয়েছে, বেনিফিট নিয়েছে, বেনিফিট নেওয়াকে কি বলা হয়, খরচ, বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ। তাহলে এখানে খরচটার নাম ওয়েজেস, এখানে খরচের নাম ওয়েজেস, কি বললাম, খরচের নাম ওয়েজেস, খরচের নাম ওয়েজেস, ঠিক আছে, খরচটার নাম হচ্ছে ওয়েজেস, তাহলে ওয়েজেস হচ্ছে খরচ। এক্সপেন্স, এখানে এক্সপেন্স কি হচ্ছে, বাড়ছে, এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করতে হবে, ডেবিট, বুঝা গেল। এই হলো এই অঙ্ক শেষ হলো, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট চুজ করবে। এক্সাম্পল 2 হলো, ঠিক আছে, তো বাড়িতে এইগুলো, এই যে এইগুলো পড়াচ্ছি এগুলো তোকে সত্যি করে খুব ভালো করে দেখতে হবে, কারণ এইগুলো না বলতে এমসি করতে পারবি না। আচ্ছা এবার দেখ, তারপরে নোটটা, এক্সাম্পল 3 কি বলেছে, এটা এক্সাম্পল 3 করবে পারে, বলছে কি, ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্টস বাই ক্লাসিফাইং ইট আন্ডার মডার্ন অ্যাপ্রোচ অফ ক্লাসিফিকেশন স্টেট দ্য অ্যাকাউন্টস ডেবিট অ্যান্ড হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিট। আরে নর্মাল মানে ওরা কি জানতে জেনে এই কোশ্চেনটা করে, আমি যেভাবে লিখলাম ওরা এইভাবে জানতে চাইছে। কি বললো বুঝতে পারলি, আমরা যেভাবে লিখছিলাম না, কোনো একটা মানে ক্যাশ, ক্যাশটা কি লিখলাম, অ্যাসেট, তারপর ডেবিট নাকি, ওরা এটাই জানতে চাইছে। বলছে তুমি শুধু ক্যাশ ডেবিট বা ক্রেডিট লিখো না, ডেবিট ক্রেডিট তো লেখো, সঙ্গে সঙ্গে এটা কোনটার মধ্যে পড়ছে ওটাও লেখো, দুটো আছে, দেখ এখানে ভালো করে পড়। বলছে প্রথমে বলছে স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্ট, এই যে ট্রানজাকশন দিচ্ছে এখান থেকে তোর অ্যাকাউন্ট গুলো খুঁজে, কি কি অ্যাকাউন্ট হতে পারে, নাম্বার 1 কি কি অ্যাকাউন্ট, যেমন আমি আগেরটা করলাম, ব্যবসা শুরু করার সময় মালিক
1,00,000 টাকা নিয়ে আসলো, দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করলে একটা ক্যাশ একটা ক্যাপিটাল, এটা খুঁজবি, প্রথমে খুঁজবি। তারপর বলতে হবে ক্লাসিফাইং ইট আন্ডার মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচের মধ্যে ওটার মধ্যে ক্যাশ কার মধ্যে পড়ে? অ্যাসেটের মধ্যে পড়ে। ওটা একটা অ্যান্সার হলো। তারপর বলো ডেবিট হবে নাকি। বোঝা গেল কি বললাম? এইভাবে তোকে জানতে দিয়েছে, নিশ্চয়ই খুব সোজা অঙ্ক, আগের অঙ্কটার মতনই। এই অঙ্কটাও আমি তোকে ধরে ধরে বুঝি বুঝি করাবো, চিন্তা নেই। আজকে তো আমি কিছু করতে দেবো না, এখন কিন্তু বুঝে বুঝে করাবো, কিন্তু তোদের কাছ দিয়ে কিছু কিছু অ্যান্সার দিয়েছি, কতটা মনে করতে পারছিস। এইগুলো পুরোনো যে ক্লাসগুলো করা জরুরি, পুরোনো ক্লাস যেগুলো করেছি ওইগুলো পড়াটা জরুরি। বলছে মিস্টার আশিস স্টার্টেড আ বিজনেস উইথ ক্যাশ 1,00,000 টাকা। ঠিক আছে, তার মানে ব্যবসা শুরু করার সময়, কি বললাম, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক কত টাকা নিয়ে এসছে? 1,00,000 টাকা। তাহলে এটার 1 নম্বর পয়েন্ট হবে কি, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক কত টাকা নিয়ে এসছে? 1,00,000 টাকা। তাহলে বিজনেসে আসলো কি? ক্যাশ। তাহলে লিখবো ক্যাশ, প্রথমে লিখবো ক্যাশ। ক্যাশ আমাদের কি? অ্যাসেট। ক্যাশ আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট কি হলো, বাড়ছে না কমছে? বাড়ছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। হয়ে গেল প্রথম, বুঝতে পারলি? এবার এই 1,00,000 টাকা ব্যবসায় কে নিয়ে আসলো? মালিক নিয়ে আসলো। মালিক ব্যবসায় কিছু নিয়ে আসলে কি বলা হয়? ক্যাপিটাল। ঠিক আছে, মালিক ব্যবসায় যদি কিছু টাকা পয়সা নিয়ে আসে তাকে কি বলা হয়? ক্যাপিটাল। ক্যাপিটাল। তো ক্যাপিটাল তো ক্যাপিটালের মধ্যেই পড়ে, তাহলে ক্যাপিটালও বাড়ছে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে? ক্যাপিটাল। বোঝা গেল কি বললাম? করতে পেরেছিস তো? এগুলো ভালো করে পড়বি, কিন্তু সুন্দর করে বুঝে বুঝে করবি, বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে। যেমন দেখ, একটা দেখ, 2 এর অঙ্কটা কমন এন্ট্রি, আগের অঙ্কের মতনই দিয়েছিল। হি পারচেজ গুডস ফর ক্যাশ 20,000 টাকা। হি পারচেজ গুডস, ঠিক আছে, ফর ক্যাশ 20,000 টাকা। তাহলে কি বলেছে? গুডস কেনা হয়েছে। গুডস কিনলে তাকে কি বলা হয়? কি আগে বারবার করে বলেছি, গুডস কিনলে তাকে কি বলা হয়? পারচেজ। গুডস কিনলে তাকে বলা হয় পারচেজ। তাহলে লেখ, পারচেজ লেখ। আজকে তো আমি লিখে লিখে করাচ্ছি, পরের দিন না ডাইরেক্ট এন্ট্রি করবো, বলতে হবে। তাহলে তুমিও জিজ্ঞাসা করো, বল এই যে একটা এন্ট্রি বললাম, বল এখানে দুটো অ্যাকাউন্ট কি কি বেরোলো? বললি স্যার এই দুটো অ্যাকাউন্ট বেরোলো। তারপর বলবো বল এই দুটো অ্যাকাউন্ট বেরোবে তো, এই অ্যাকাউন্টটাকে কি করবো? ডেবিট করবো নাকি? না, এত তো তোকে এমসিকিউ তো লিখে লিখে করতে হবে, তোকে ডাইরেক্ট অ্যান্সার মারতে হবে, রাইট মারতে হবে। তো এগুলো তোকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, মুখে এগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মাস্ট। আচ্ছা, গুডস কিনেছি, গুডস কিনলে তাকে বলা হয় পারচেস। গুডস কিনলে তাকে বলা হয় পারচেস। মানে পারচেস আমাদের কি, এই মধ্যে বললাম পারচেস আমাদের কি, পাঁচটার মধ্যে কি হতে পারে পারচেস? পারচেস মানে কি? কেনা, এক্সপেন্স। কেনা, খরচ। কেনা হয় খরচ, কেনা হয় খরচ। খরচ বাড়ছে মানে ডেবিট, খরচ বাড়ছে মানে ডেবিট। ঠিক আছে, তুই গুডস কিনেছিস, তুই নগদে কিনেছিস নাকি ধারে কিনেছিস? তুই নগদে কিনেছিস নাকি ধারে কিনেছিস? দেখ কোশ্চেন পর লাইনটা পর। ক্যাশে কিনেছিস, তাহলে ক্যাশে কিনেছিস মানে ক্যাশ লিখবো। ক্যাশ অ্যাসেট। ক্যাশ বাড়ছে না কমছে? কমছে। Okay. তুই যখন ওখানে গেলি কিছু গুডস কিনতে, তো টাকা চলেই যাচ্ছে। তিন নম্বর হলো তো। এবার তোদেরকে জিজ্ঞাসা করে করে আমার অ্যান্সার বেরো, ঠিক আছে? তোদেরকে জিজ্ঞাসা করে করে অ্যান্সার। হি সোল্ড গুডস ফর ক্যাশ 30,000 টাকা। প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, আমি তোদের বুঝিয়ে বুঝিয়েই বলছি, গুডস বেচা, গুডস বেচাকে কি বলা হয়? গুডস বেচাকে পারচেজ বলা হয়। গুডস বেচছে, তাহলে গুডস বেচলে তাকে কি বলা হয়? গুডস বেচলে তাকে বলা হয় সেলস। তাহলে একটা অ্যাকাউন্ট হয়ে গেল সেলস লেখ, সেলস লেখ। একটা অ্যাকাউন্ট হয়ে গেল সেলস লেখ। গুডস বেচলে তাকে বলা হয় সেলস, লিখলাম সেলস। সেলস আমাদের কি? পাঁচটার মধ্যে কিনতে হয়, কোনটা হতে পারে? রেভিনিউ। সেলস হচ্ছে রেভিনিউ, সেলস হচ্ছে রেভিনিউ। আর রেভিনিউ লিখলাম, শর্টে লিখলাম রেভিনিউ। তাহলে আমার এখানে সেল বাড়ছে না কমছে? রেভিনিউ বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়াতে গেলে কি করতে হবে? কেটে। ঠিক আছে, আমি যে গুডস বিক্রি করলাম, ক্যাশে বিক্রি করলাম নাকি ধারে বিক্রি করলাম? ক্যাশে। ক্যাশে। কোশ্চেনটার দিকে তাকা, তাহলে বুঝতে পারবি, এদিক তাকানোর কিচ্ছু নেই।
আমি গুডস বিক্রি করেছি ক্যাশে, তা ক্যাশে যদি বিক্রি করি তাহলে আমার কাছে টাকা আসছে না যাচ্ছে? আসছে। তাহলে ক্যাশ অ্যাসেট বাড়ছে। কি হবে? ঠিক আছে। 4 নম্বর, কি বলেছে? হি পারচেজ গুডস, সে গুডস কিনেছে। কার থেকে গুডস কিনেছে? দেখ, আলির থেকে গুডস কিনেছে। গুডস কিনেছে কার থেকে? আলির থেকে গুডস কিনেছে, ঠিক আছে। কিন্তু কিসে কিনেছে? ক্যাশে কিনেছে। তুই আবার একই জিনিস, তাহলে তোরা নিজেরাই বল। আলির থেকে গুডস কিনেছে ক্যাশে, তাহলে বিজনেসে কি আসছে? আচ্ছা, আমি আবার বলছি, ক্যাশ আসেনি। আমরা আলির থেকে গুডস কিনেছি, তাহলে গুডস কেনাকে কি বলা হয়? পারচেস। গুডস কেনাকে বলা হয় পারচেস। তাহলে লিখ, তোরা লিখ পারচেস, লিখ পারচেস, লিখ লিখ পারচেস। গুডস কেনাকে বলা হয় পারচেস, লিখ পারচেস, লিখ। এটা কি? খরচ, তাই তো? পারচেস কি? খরচ। খরচ কি হলো? বাড়ছে, তাই তো? খরচ বাড়ছে, আর খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। এই যে গুডস কিনলি, তাহলে তোর কাছে কি হলো? তুই গুডসটা ক্যাশে কিনেছিস না ধারে কিনেছিস? ক্যাশে কিনেছিস। ক্যাশে কিনলে ক্যাশ লিখবো। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের। তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে, তো ক্যারি। আচ্ছা, এবার বলছে, চারটা হলো তো, এবার পাঁচেরটা বলছে, হি সোল্ড গুডস টু অরুণ। হি সোল্ড গুডস টু অরুণ। অরুণকে গুডস বিক্রি করেছে কত টাকা দিয়ে? 12,000 টাকা দিয়ে। তাহলে অরুণকে 12,000 টাকা দিয়ে গুডস বিক্রি করেছে, তার মানে গুডস বিক্রি করলে তাকে কি বলা হয়? গুডস বিক্রি করলে তাকে বলা হয় সেল। একটা হয়ে গেল সেলস, একটা অ্যাকাউন্ট হলো সেলস, লেখ। একটা অ্যাকাউন্ট হয়ে গেল সেলস। 5 নম্বর না এটা? একটা অ্যাকাউন্ট হয়ে গেল সেলস। তো সেল তো রেভিনিউ, রেভিনিউ বাড়ছে মানে ক্রেডিট। কিন্তু গুডসটা যে বিক্রি করেছি, নগদে বিক্রি করেছি নাকি ধারে বিক্রি করেছি? ধারে। যাদেরকে ধারে গুডস বিক্রি করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, যাদেরকে ধারে গুডস বিক্রি করেছি তাদেরকে বলা হয় ডেটার্স, ঠিক আছে। তো আমি ধারে গুডস বিক্রি করেছি কাকে? অরুণ। অরুণকে ধারে গুডস বিক্রি করি, তাহলে অরুণ হচ্ছে আমার কি? ডেটার্স। কি? হ্যাঁ, যেহেতু কিছু লেখা নেই তার মানে কেইডি বিক্রি করেছে। নাম যদি শুধু লেখা থাকে তার মানে ধারে। নাম লেখা থাকা মানে ধারে। এবার আগে একটা অঙ্ক ছিল, নাম লেখা ছিল, পাশে ক্যাশ লেখা ছিল, ক্যাশ। যেহেতু এখানে ক্যাশ লেখা নেই, তাই এখানে বলেছে অরুণকে গুডস বিক্রি করেছে, কিন্তু ক্যাশে না ধারে কিছু বলেন, তাহলে ধরে নেবো ধারে। ঠিক আছে, ডেটার্স। তার মানে অরুণকে ধারে গুডস বিক্রি করেছে, অরুণ হচ্ছে আমার ডেটার্স, তাহলে এখানে ডেটার্স বাড়ছে। আর ডেটার্সকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। 6 নম্বর থেকে কি ছিল? হি পারচেস মেশিনারি 25,000 টাকা। একটা মেশিন কিনেছে কত টাকা দিয়ে? মেশিন কিনেছে কত টাকা দিয়ে? 25,000 টাকা দিয়ে মেশিন কিনেছে। তার মানে বিজনেসে কি এসছে? মেশিন এসছে। বিজনেসে মেশিন এসছে, তাহলে মেশিন। 6 নম্বরটা লেখ মেশিনের। মেশিন কেনা হচ্ছে, তাহলে বিজনেসে কি আসছে? মেশিন। তাহলে মেশিন তো আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট, ঠিক আছে।
আর যে মেশিন কিনে যেমন কি হচ্ছে, টাকা চলে যাচ্ছে। কি মেশিন কিনে যেমন তোর কাছে কি চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, ক্যাশ। এটা হয়েছে কমতে মানে কি। ঠিক আছে, 6 হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, হি পেড ওয়েজেস 1,000 টাকা। কি বললাম? হি পেড ওয়েজেস 1,000 টাকা। তা ওই তো ওই আগের মতনই বলেছি, আগেই একটা করলাম ওয়েজেস। তাহলে ওয়েজেস পে করেছি, তাহলে বিজনেসে থেকে কি চলে যাচ্ছে, ক্যাশ। ক্যাশ চলে যাচ্ছে, লিখবো ক্যাশ। ক্যাশ অ্যাসেট কমছে মানে কি, ব্যবসা থেকে কেন ক্যাশ বের করলাম, কারণ ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছি, ঠিক আছে, তাই ওকে ওয়েজেস দিতে হলো। মানে ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছি মানে ওয়ার্কারের থেকে বেনিফিট নিয়েছি, তো ওয়ার্কারের থেকে বেনিফিট নিলে তাকে বলা হয় ওয়েজেস। ওয়েজেস কাকে বলে? ওয়ার্কারের থেকে বেনিফিট নিলে। তাহলে এখানে লিখবো ওয়েজেস, লিখবো ওয়েজেস। ওয়েজেস হচ্ছে আমার খরচা, খরচা বাড়ছে, তাহলে কি হলো, বুঝতে পারছিস? আট নম্বর, ঠিক আছে। 8 নম্বর কি বলছি, হি পারচেজ স্টেশনারি আইটেমস। আচ্ছা, স্টেশনারি আইটেম, স্টেশনারি বুঝেছিস স্টেশনারি আইটেম কোনগুলো? দেখবি পেন, পেন্সিল, রাবার, এগুলো অনেক দোকানে কিনিস, বা এনভেলপ কিনিস, ঠিক আছে। এই সমস্ত যে সমস্ত দোকান থেকে কিনি তাকে বলে স্টেশনারি দোকান, ওইগুলো বলে স্টেশনারি আইটেম। তো গুডস কিনলে তাকে পারচেজ বলে। এখন স্যার স্টেশনারি কিনলে তাকে কি বলে? স্টেশনারি। কি বললাম? গুডস কিনলে তাকে বলা হয় পারচেজ, কিন্তু স্টেশনারি গুডস কিনলে, স্টেশনারি কিনলে তাকে স্টেশনারি বলা হয়। স্যার স্টেশনারি আমাদের ব্যবসার কি খরচ, স্টেশনারি আমাদের ব্যবসার কি খরচ। আবার বলছি স্টেশনারি ব্যবসার কি খরচ। এখন বলি স্যার কেন খরচ, দেখ আমি তোকে বলছি। ধর একটা আমি, বা তুই একটা স্টুডেন্ট, তুই পড়াশোনা করছিস, তুই একটা ইউজ অ্যান্ড থ্রো পেন কিনলি 3 টাকা দিয়ে। তুই স্টেশনারি দোকান দিয়ে গিয়ে একটা পেন কিনে নিয়ে আসি। এই পেনটা কি তুই বছরের পর বছর ধরে ব্যবহার করতে পারবি? এটা তোর 10 দিন 15 দিনে শেষ হয়ে যাবে, ফেলে দিবি। তাহলে বুঝতে পারছি তো, এইটা, এই যে স্টেশনারি আইটেমটা তুই কতদিন ইউজ করতে পারবি? মিনিমাম 1 বছর, তার বেশি তার ইউজ করতে পারবি। মানে মিনিমাম হোক ম্যাক্সিমাম হোক 1 বছর, 1 বছর বেশি ইউজ করতে পারবি। তো স্টেশনারি আমরা কি বলি, খরচ কাকে বলি? যার বেনিফিট তুই একটা বছরের মধ্যেই নিতে পারবি তাকেই তো বলা হয় খরচ। তাহলে স্টেশনারি হচ্ছে এক ধরনের খরচ, স্টেশনারি কি বললাম, এক ধরনের খরচ। তাহলে, তাহলে বুঝতে পারছিস, লেখ স্টেশনারি লেখ। স্টেশনারি কি লিখবো, খরচ। খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হবে, এই যে তুই কোনো দোকানে গিয়ে যে স্টেশনারি জিনিস কিনলি, তাহলে তোর কাছ থেকে টাকা চলে গেল। টাকা চলে গেল, টাকা মানে ক্যাশ। ক্যাশ মানে অ্যাসেট। অ্যাসেট বাড়ছে না কমছে? অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে। কমাতে গেলে কি হয়ে গেল, দেখে এই অঙ্কটা শেষ করে দে। এই অঙ্কটা আমি, এই যে এক্সাম্পল 4 এর অঙ্কটা আমি, এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক, এটা সোমবার দিন চেক করো। বুঝতে পারলি? এটা হোমওয়ার্ক দিন না, কত বড় অঙ্ক আছে, সুন্দর করে লিখে লিখে করবি। ঠিক আছে, সুন্দর করে লিখে লিখে করবি। এটা এটা বড় অঙ্ক আছে, লিখে লিখে করবি, বুঝে বুঝে করবি, কোনো সমস্যা হবে না। কি বললাম বোঝা গেল তো? 5 এর অঙ্কটা করিয়ে দিলাম। 6 এর অঙ্কটাও হোমওয়ার্ক দিলাম। 6 এর অঙ্কটা হোমওয়ার্ক দিলাম। 4, 6 আর, হয়তো 4, 6 হোমওয়ার্ক দিই। হাতের অঙ্কটা হোমওয়ার্ক দিলাম।
ঠিক আছে, 8 অঙ্কটা হোমওয়ার্ক দিলাম। নয়ের অঙ্কটা হোমওয়ার্ক। যেইভাবে লিখে লিখে করালাম ঠিক এইভাবে লিখে লিখে করবি, ঠিক আছে। 10 অঙ্কটা হোমওয়ার্ক। এগারোটা হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই অবধি করে আনবি, ঠিক আছে, এই অবধি করে আনবি। তো লাস্ট অঙ্ক এটাই পড়াবো আজকে। বলছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন অ্যাসার্টেন ডেবিট এন্ড ক্রেডিট বাই অ্যাপ্লাইং দ্য গোল্ডেন রুল। আচ্ছা, ও বলেছে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে করো, গোল্ডেন রুল অ্যাপ্লাই করে এই কোনগুলো ডেবিট হবে কোনগুলো ক্রেডিট হবে এইগুলো করো। তো আমরা গোল্ডেন রুল অ্যাপ্লাই করে করবো না, আমরা মডার্ন রুল অ্যাপ্লাই করে করবো। গোল্ডেন রুল দরকার নেই আমাদের, মডার্ন রুল অ্যাপ্লাই করে, ঠিক আছে। কি বলেছি এতক্ষণ ধরে অঙ্ক করালাম? বড গুডস ক্যাশ। বড গুডস ক্যাশ মানে বলেছি শোন, বড গুডস ক্যাশ মানে বড মানে কি? বট মানে কি? কেনা। কি কিনেছি? গুডস কিনেছি। এই মতো গুডস কিনলে তাকে কি বলা হয়? পারচেস। ঠিক আছে, গুডস কিনলে তাকে বলা হয় পারচেস ইন ক্যাশ, তাই তো। তার মানে আমি এখানে ডাইরেক্ট করছি, একটা হলো পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে তো। আর পারচেস কি? আমাদের খরচ তো, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে পারচেস হয়ে গেল ডেবিট, ঠিক আছে, পারচেস হয়ে গেল ডেবিট। 1 নম্বর লিখে রাখ, প্রবলেম নাম্বার 1 দিয়ে 1 এর অ্যান্সার কর। পারচেস হচ্ছে ডেবিট, আর আমার কাছে কি যাচ্ছে? গুডস কিনছি মানে টাকা যাচ্ছে, টাকা মানে ক্যাশ, ক্যাশ তো অ্যাসেট, তাহলে অ্যাসেট কমছে, তাই তো। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। প্রথম এন্ট্রি হয়ে গেল, বোঝা গেল কি বললাম? প্রথম এন্ট্রি একটা পারচেস ডেবিট আর একটা ক্যাশ ডেবিট, বুঝতে পারছিস? 2 নম্বর পয়েন্ট কি বলছে? সোল গুডস টু রঞ্জনা। আমি কিন্তু এখানে পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট করলাম, তোরা কিন্তু বাড়িতে কিন্তু করবি না, তোরা বাড়িতে লিখে লিখে করবি। তোরা যেহেতু প্রথম শিখছিস, লিখে লিখে না করলেই ভুল হবে, লিখে লিখে না করলেই ভুল হবে কিন্তু। কি বললাম? লিখে লিখে করি, পারচেস এক্সপেন্সেস পারচে ডেবিট, এইভাবে করতে হবে। সোল গুডস টু রঞ্জনা অন ক্রেডিট, তার মানে আমরা গুডস বিক্রি করেছি রঞ্জনাকে। কিসে বিক্রি করেছি রঞ্জনাকে? ক্রেডিট মানে ধারে। এইমাত্র বললাম যাদেরকে ধারে গুডস বিক্রি করি তাদেরকে কি বলা হয়? ডেটার্স। তাহলে রঞ্জনা হচ্ছে ডেটার্স। কি বললাম? রঞ্জনাকে, তাহলে রঞ্জনা ডেটার্স। ডেটার্স ডেটার্স কি? অ্যাসেট। অ্যাসেট বাড়ছে না কমছে? বাড়তে গেলে কি করতে হবে? ডেবিট। তাহলে এখানে রঞ্জনা হবে ডেবিট, বোঝা গেল? রঞ্জনা হবে ডেবিট, ঠিক আছে, রঞ্জনা হবে ডেবিট, রঞ্জনা হলো ডেবিট, ঠিক আছে। এবার গুডস বিক্রি করাকে কি বলা হয়? সেলস। সেল মানে তো তোর ইনকাম, রেভিনিউ। রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট। তাহলে সেলস হয়ে গেল ক্রেডিট। বুঝতে পারছিস ব্যাপারটা কি করছি? আমি যেগুলো লিখলাম না সেগুলো মুখে বলে দিলাম, বাট তোরা এখন লিখলি বা বাড়িতে যখন অঙ্ক করবি এই টাইপের অঙ্ক তোরা লিখে করবি। 2 দিন 3 দিন লিখে কর আর লিখতে হবে। 2 দিন 3 দিন ভালো করে লিখে মাথার মধ্যে গেঁথে নে, তারপর লিখতে হবে, ঠিক আছে তো। তাহলে পারচেস ফার্নিচার ফর ক্যাশ, ফার্নিচার কেনা হয়েছে ক্যাশে, তাহলে বিজনেসে কি এসছে? ফার্নিচার। তাহলে ফার্নিচার অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, তাই তো। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। ফার্নিচার কিনলি, গেল কি? ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমছে মানে ক্রেডিট। তাহলে এ বি সি দেখ 3টে পয়েন্ট হয়ে গেল তোদের সামনে। ডি, ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। এটা নতুন একটা পয়েন্ট হলো, আগে যে 2টো অঙ্ক বা 3টে অঙ্ক করলাম ওখানে এই পয়েন্টটা পাইনি, নতুন পয়েন্ট, এটা একটু বুঝে নে। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, তুই চিন্তা ভাবনা কর, তুই ব্যাংকে চলে গেছিস, ব্যাংকে চলে গিয়ে ব্যাংকের থেকে টাকা দিলি, তোর কাছে কি আসলো? টাকা আসলো, ক্যাশ টাকা আসলো, ক্যাশ তোর পকেটে ক্যাশ ঢুকলো, আর বেরোলো কি?
ব্যাংক, তুই চিন্তা ভাবনা কর, তোর ব্যাংকে স্টেটমেন্ট কিন্তু টাকা যখন থেকে 10,000 টাকা তুললি, তোর হাতে 10,000 টাকা আসলো, ব্যাংকে 10,000 টাকা কমলো। এই তো হলো, ক্যাশ বাড়লো আর ব্যাংক, সিম্পল ব্যাপার, ক্যাশ বাড়লো ব্যাংক কমলো, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট হলো একই না? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট, ঠিক আছে, ক্যাশ ডেবিট হলো, ক্যাশ ডেবিট। কমলো কোথা দিয়ে টাকাটা? তাহলে ব্যাংক কমলো মানে ব্যাংক অ্যাসেট, ব্যাংক ক্রেডিট হবে। হয়ে গেল। নেক্সট পয়েন্ট, উল্টো পয়েন্ট, এবার উল্টো পয়েন্ট দিয়েছে, ই নম্বর পয়েন্ট দিয়েছে, বলছে ক্যাশ উইথড্র ফ্রম দ্য অফিস ক্যাশ বাক্স। তোর যে ব্যবসা করিস, ব্যবসায় যদি অনেকের অফিস থাকে, অফিসে একটা ক্যাশ বাক্স থাকে, সেই ক্যাশ বাক্স থেকে 2,000 টাকা তোলা হয়েছে। কোথা থেকে টাকা তোলা হয়েছে? ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা তোলা হয়েছে। তা ক্যাশ বাক্স থেকে টাকা তুললে ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ কমবে। ক্যাশ বাক্স থেকে তুই ভাব না, তোর মানি ব্যাগ থেকে টাকা বের করলি, মানি ব্যাগ টাকা কমে গেল, ক্যাশ বাক্স থেকে টাকা বের করলে ক্যাশ কমবে, তাহলে ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট। তাহলে এটা তো বুঝতে পারলি যে না, ই নম্বর পয়েন্টে ক্যাশটা ক্রেডিট হলো, বোঝা গেল তো? ডেবিট করতে হবে। টাকাটা তুলেছিস কেন, কি লেখা আছে? পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ মানে জানিস তো, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজন, তো নিজের দরকার টাকা তুলেছিস, নিজের জন্য টাকা তুলে তাকে কি বলা হয় বলেছি? ড্রয়িংস। নিজের জন্য টাকা তুললে তাকে বলা হয় ড্রয়িংস, ড্রয়িংস, নিজের জন্য টাকা তুললে তাকে বলা হয় ড্রয়িংস, ঠিক আছে, ড্রয়িংস। তো ড্রয়িংস কিন্তু ক্যাপিটালের পার্ট, প্রথমেই লেখা ড্রয়িংস লেখ, শুধু ডাইরেক্ট ড্রয়িংস লেখার কিছু হবে। নিজের বইয়ে টাকা তুলে তবে ড্রয়িংস পড়ে, ড্রয়িংস ক্যাপিটালের আন্ডারে পড়ে, ড্রয়িংস কার আন্ডারে পড়ে? ক্যাপিটালের আন্ডারে। ক্যাপিটাল বাড়ছে না কমছে এখানে? কমছে। তুই ব্যবসার প্রকৌশল 1,00,000 টাকা নিয়ে এসছিস, এখন 10,000 টাকা তুলবি, তাহলে তুই আর কত হবে? ব্যবসা থেকে 90 পাবি, তাহলে কমলো তো, ক্যাপিটাল তো কমলো। তো ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট। বুঝতে পারলি ব্যাপারটা? এই পয়েন্টটা নতুন পয়েন্ট ছিল, এই ডি আর ই নতুন পয়েন্ট ছিল, আগের গুলো ছিল না, নতুন ছিল, আমি করে দিলাম। এফ, চার্জ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। এবার আজকে আমার একটা বাড়ি আছে, এবার বাড়িটা আছে, বাড়িটা কি করছে? এ বাড়িটা তৈরি করার পর বাড়িটা কি করছে? বসবাস করছে। বসবাস করছে মানে কি, বাড়িটা ব্যবহার করছে। তা কোনো জিনিস ব্যবহার করলে তার ভ্যালু আস্তে আস্তে কি হয়? কমে যায়। এটাকেই ডেপ্রিসিয়েশন বলে। কোনো জিনিস ব্যবহার করলে তার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, তাকে বলে ডেপ্রিসিয়েশন। তাহলে একটা অ্যাকাউন্ট লেখ ডেপ্রিসিয়েশন, একটা অ্যাকাউন্ট লেখ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট লেখ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন জানি আমাদের ব্যবসার কি? খরচ। ডেপ্রিসিয়েশন ব্যবসার খরচ। তাহলে খরচ এখানে বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। এটাও কিন্তু নতুন পয়েন্ট ছিল, ভালো পয়েন্ট ছিল, খুবই ভালো পয়েন্ট। তুই কমন সেন্স খেলা, এই দেখ আমার একটা ফোন আছে, এই ফোনটা আমি বছরের পর বছর ধরে ব্যবহার করছি, তো ব্যবহার করলে ফোনটা কমে যাচ্ছে, তা এটাকেই তো ডেপ্রিসিয়েশন বলে, এটাকেই তো ডেপ্রিসিয়েশন বলে। আর ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের একটা ধরনের খরচ, ঠিক আছে। তাহলে খরচ কাকে বলে? ইউজ করলেই তো ওটা খরচ হয়ে যায়। আর এবার কি হলো, একটা ডেবিট হলো। এবার তুই ধর বাড়িটা বসবাস করছিস, বাড়ি বসবাস করলে বাড়ির ভ্যালু কি হয়? কমে যায়। তাহলে আর একটা অ্যাকাউন্ট হবে বিল্ডিং। বিল্ডিং কমে, বিল্ডিং এর ভ্যালু কমে যাচ্ছে, তো বিল্ডিং তো আমাদের অ্যাসেট, তো অ্যাসেটকে কমাতে গেলে কি করবো? ক্রেডিট। ঠিক আছে। জি, জি কি বলছে? পেড স্যালারি। কি বলেছে? পেড স্যালারি, মানে স্যালারি পে করি, এটা তো একদম নর্মাল ব্যাপার। আজকে ধর আমার একটা দোকান আছে, একটা বড় দোকান আছে, তো দোকানে ধর অনেক স্টাফ কাজ করে, তাহলে স্টাফ কাজ করলে মাস শেষ হলে কি বলবো? বলে মালিক টাকা দাও, তোদের আমি টাকা দিয়ে দেবো। তাহলে আমার কাছে দিয়ে গেল কি? টাকা, ক্যাশ গেল, ক্যাশ গেল, ক্যাশ তো অ্যাসেটস, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট চলে যাচ্ছে মানে ক্রেডিট, হ্যাঁ কি না? অ্যাসেট কমে গেলে কি হয়? ক্রেডিট। এবার তো বলে, কেউ বলতো স্যার ওকে কেন টাকা দিলেন? কারণ ওকে দিয়ে কাজ করেছি, ওকে দিয়ে কাজ করেছি মানে ওর বেনিফিটটা নিয়েছি, তাহলে তোমার খরচ, খরচটার নাম স্যালারি, খরচের নাম স্যালারি, খরচের নামটা হচ্ছে স্যালারি। স্যালারি খরচা বাড়ছে মানে ডেবিট। লাস্ট পয়েন্ট করবো, শেষ, লাস্ট পয়েন্ট। হ্যাঁ বল, লাস্ট হয়ে গেছে, 2 মিনিটে।
লাস্ট পয়েন্ট, রিসিভ ব্যাংক ইন্টারেস্ট। কি বলেছে? আজকে তোর ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা থাকলে ডেবিট, খরচা ডেবিট। রিসিভ ব্যাংক ইন্টারেস্ট, ঠিক আছে? ব্যাংক ইন্টারেস্ট, আজকে তোর ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা থাকলে ব্যাংকের থেকে সুদ পাওয়া যায়। জানিস তো ব্যাংকে টাকা থাকলে ব্যাংকে থেকে সুদ পাওয়া যায়। তাহলে ব্যাংকে থেকে যদি সুদ পাস, তাহলে তুই ভাব তোর ব্যাংকে ধর 1,00,000 টাকা জমা আছে, ব্যাংক তোকে ধর 3% হয়, যদি সুদ 4%, তাহলে 4,000 টাকা বছরে সুদ দিল। তাহলে ব্যাংকে টাকা এখন কত হবে তোর? 1,00,000 টাকা ছিল, আর 4,000 টাকা সুদ পেলে ব্যাংকে টাকা কত হবে? তাহলে কি হলো, ব্যাংকের ব্যালেন্স বাড়লো না কমলো? তাহলে ব্যাংক ইন্টারেস্ট পেলে কি হবে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। বুঝতে পারছিস তো? ব্যাংক অ্যাসেট বাড়ছে মানে ব্যাংক হয়ে গেল ডেবিট। ঠিক আছে? মডার্ন রুল বেশি ইজি, হেভি ইজি মডার্ন রুল, হেভি ইজি মডার্ন রুল, পুরো মাথা খেলে যায়। মানে আমরা নর্মালি যেটা ভাবি সেটাই মডার্ন রুলের মধ্যে চলে আসে। গোল্ডেন রুলটা একটু বেশি ভাবতে হয়, এটা বেশি ভাবতে হয় না, নর্মাল জিনিস, একদম ইজি জিনিস, একবার দুবার করলে খুব ইন্টারেস্ট লেগে যাবে এটা। কিন্তু সমস্যাটা কোথায়? বাড়িতে একটু বই খাতা খুলে দেখতে হবে, এটা খুলবি না। রিসিভ ব্যাংক, একটা তো ব্যাংক ডেবিট হলো, আর একটা কি? কেন ব্যাংকের ব্যালেন্স বাড়লো? কেন আমি ইন্টারেস্ট পেয়েছি, এটা আমার কি, এটা এক ধরনের ইনকাম, এটা এক ধরনের ইনকাম। তাহলে লিখবি ব্যাংক ইন্টারেস্ট, লিখ ব্যাংক ইন্টারেস্ট, এটা হচ্ছে ইনকাম। ইনকাম বাড়ছে মানে ক্রেডিট। বোঝা গেল? ঠিক আছে, হয়ে গেল, শেষ হয়ে গেল একদম ক্লাস। আর যা যা হোমওয়ার্ক দিয়েছি এগুলো করে আনবে ভাই।